হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। আর আজ আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, টপিক 2 কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ অফ রেজোনেন্স এফেক্ট। আমরা অলরেডি ইন্ডাক্টিভ এফেক্ট কিন্তু করেছি, 10টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছি। এইবার টপিক 2তে কোয়েশ্চেন অ্যান্সার সিরিজে রেজোনেন্স এফেক্টের কিন্তু এমন কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করবো, কোয়েশ্চেনগুলোকে দেখা প্র্যাকটিস করবো, কোন অ্যাপ্রোচ দিয়ে কোয়েশ্চেনগুলো করলে কোয়েশ্চেনগুলো আরও ঠিক করতে পারবো সেইগুলো কিন্তু 1 বাই 1 শিখবো। সো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলবো না। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে ডেফিনেটলি লিখবো। সো চলো দেরি না করে শুরু করা যাক টপিক 2 অফ দ্য রেজোনেন্স এফেক্ট। সো কোয়েশ্চেন নাম্বার 1 দেখছি একদম ফান্ডামেন্টাল জায়গাতে কোয়েশ্চেন করছে, বেনজিন ইজ আনরিঅ্যাক্টিভ বিকজ অপশন 1 ইট হ্যাজ ডবল বন্ড, অপশন 2 ইট হ্যাজ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, অপশন সি কার্বন আর sp2 হাইব্রিডাইজড, অ্যান্ড অপশন ডি পাই ইলেকট্রনস আর ডিলোকালাইজড। আমরা এবার বেনজিন স্ট্রাকচারটাকে আগে আঁকি, তারপর আমরা 1 বাই 1 দেখব। তাহলে বেনজিন স্ট্রাকচারটাকে যখন আঁকবো, তাহলে বেনজিন স্ট্রাকচার মানে এরকম সাইক্লোহেক্সেন থাকবে, তার ভেতরে অল্টারনেট পাই বন্ড, ঠিক আছে, অল্টারনেট পাই বন্ড এখানে আছে, মানে এখানে থাকবে না, আবার এখানে, এখানে থাকবে না, আবার এখানে। তাহলে এই যে অল্টারনেট সিগমা পাই হলো, তাহলে এই যে অল্টারনেট সিগমা পাই হলো, আর হাইব্রিডেশনগুলো সবকটা কার্বনের কি হলো sp2, তাহলে sp2 এরকম সবকটা কার্বনে sp2 হাইব্রিডাইজ সবকটা কার্বন। তাহলে এই যে সবকটা কার্বন sp2 হাইব্রিডাইজড হলো, তার জন্য সিস্টেমটা কি প্ল্যানার সিস্টেম। আর এরকম প্ল্যানার সিস্টেমে অল্টারনেট সিগমা পাই থাকলে কি হয়, সেখানে হাই কনজুগেশন হয়। তাহলে হাই কনজুগেশন হলে সেখানে কি হবে, রেজোনেন্স এফেক্ট শো করবে। তার মানে এই যে পাই বন্ডটা এইখানে মুভ করতে পারে, এই পাই বন্ডটা এইখানে যেতে পারে, আর এই পাই বন্ডটা এইখানে যেতে পারে। তার মানে আমরা যে নতুন স্ট্রাকচারটা পাবো, তাহলে বেনজিনের আরেকটা আমার রেজোনেটিং ফর্ম কি হতে পারে, তাহলে বেনজিনের আরেকটা রেজোনেটিং ফর্ম হলো এই পাই বন্ডটা শিফট হয়ে এখন এখানে গেছে, এই পাই বন্ডটা শিফট হয়ে এখন এখানে গেছে, আর এই পাই বন্ডটা শিফট হয়ে এখন এখানে গেছে। তার মানে এই দুটো ফর্মের মধ্যে কিন্তু বেনজিনের হাইব্রিড ফর্ম যখন আমরা লিখি, তখন বেসিক্যালি আমরা যেটা করি, আমরা এরকম সার্কেল দিয়ে লিখি। তার মানে সার্কেল দিয়ে লিখে আমরা বোঝাই, এই সার্কেলটা আইডেন্টিফাই করি কি সার্কুলার মোশন, এই যে সার্কুলার মোশন অফ পাই ইলেকট্রন, তার মানে সার্কুলার মোশন অফ পাই ইলেকট্রন। এইবার কথা হলো, এই যে রেজোনেন্সটা টেক পার্ট করলো, এই যে এক্সটেন্ডেড কনজুগেশনটা হলো, তাহলে এক্সটেন্ডেড কনজুগেশনটা কেন হলো, ডিউ টু দ্য ডিলোকালাইজেশন। এখানে লোকালাইজেশন হচ্ছে না, লোকালাইজেশন মানে ফিক্স জায়গায় বসে থাকা, কিন্তু এইখানে আমার একটা পাই বন্ডের থেকে আরেকটা পাই বন্ডে মুভ করছে। তার মানে আমাদের এখানে বলতে হবে এখানে কিন্তু ডিলোকালাইজ হয়েছে। তাহলে ডিলোকালাইজেশন অফ পাই ইলেকট্রন ক্লাউড, তাহলে পাই ইলেকট্রন ক্লাউড ডিলোকালাইজেশন হয়েছে। তাহলে এই যে ডিলোকালাইজেশন হওয়ার জন্য এক্সট্রিম স্টেবিলিটি পেয়েছে, রেজোনেন্স হলে আমরা জানি স্টেবিলিটি বাড়ে। ইন অ্যাডিশন আমরা দেখতে পাচ্ছি এরকম বেনজিন রিং কিন্তু অ্যারোমেটিক সিস্টেম, তাহলে বেনজিন রিং কিন্তু অ্যারোমেটিক, ঠিক আছে। এই অ্যারোমেটিসিটি নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, তার আগে আপাতত একটু জেনে রাখি হোকেলস রুলে 4n+2 রুল যখন অ্যাপ্লাই করে, তাহলে সেটা হচ্ছে অ্যারোমেটিক হয়, সেগুলো নিয়ে আমি বলবো। কিন্তু তার আগে আমরা অন্তত এইটুক তো বুঝতেই পারছি, এখানে হাই কনজুগেশন আছে, কারণ সবাই sp2 হাইব্রিডাইজড, তাহলে হাই কনজুগেশন হলে সিস্টেম স্টেবল হয়। এইবার আমরা অপশনগুলোর দিকে তাকাই। বলছে বেনজিন ইজ আনরিঅ্যাক্টিভ, তার মানে আগে দেখো তুমি স্টেবিলিটি যার যত বাড়ে, এই পয়েন্টটাও কিন্তু খেয়াল রাখা উচিত, যার যত বেশি স্টেবিলিটি বাড়ে তার তত বেশি রিঅ্যাক্টিভিটি কম হয়। তার মানে রিঅ্যাক্টিভিটির সাথে স্টেবিলিটির হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে স্টেবিলিটি যত বাড়ে রিঅ্যাক্টিভিটি তার কম। তাহলে এইখানে আনরিঅ্যাক্টিভ বলেছে, তার মানে তাহলে বেনজিন হচ্ছে হাইলি স্টেবল, তার মানে এইখানে ঘুরিয়ে বলছি আমি বেনজিন হচ্ছে হাইলি স্টেবল, অ্যান্ড দ্য রিজন বিহাইন্ড ইটস স্টেবিলিটি ইজ পাই ইলেকট্রন ক্লাউডের ডিলোকালাইজেশন ডিউ টু দ্য রেজোনেন্স। তার মানে বুঝতেই পারছি অপশন ডি শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। সো এবার কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, সিসি বন্ড লেন্থ ইন বেনজিন, আমি এই জন্য এটা মুছে নিই, এটা হচ্ছে লিঙ্ক করা। কোয়েশ্চেন নাম্বার 1টা যদি একটু ভালো করে দেখি বা ভালো করে যে এক্সপ্লেনেশনটা বললাম, তাহলে কোয়েশ্চেন নাম্বার 2টা পারবো। এই যে কোয়েশ্চেন নাম্বার 1-এ যে রেজোনেন্সটা হচ্ছিল, সেই রেজোনেন্সটা হওয়ার জন্য কিন্তু কোনো বন্ড, এই যে বেনজিনের যে 6টা বন্ড আছে, না তো তারা সিঙ্গেল বন্ড না তো তারা ডবল বন্ড। আমি যদি ধরো এখানে আমি আঁকছি, তাহলে এই যে রেজোনেন্সটা হওয়ার জন্য এইটা, তার মানে একটা ফর্ম বেনজিনের, একটা ফর্ম হচ্ছে এইটা, আর একটা ফর্ম হলো বেনজিনের এইটা, ঠিক আছে। তাহলে এবার একটা ফর্ম হলো এইটা, যখন এইখানে গেল এইটা, এইটা। এবার আমি যদি এই দুটো কার্বনকে ফিক্স করে দিই 1 2, তাহলে এখানেও 1 2, তাহলে দেখতে পাচ্ছি এইখানে বন্ড অর্ডার হচ্ছে বন্ড অর্ডার 2, আমরা দেখতে পাচ্ছি বন্ড অর্ডার হচ্ছে 2, আর এইখানে দেখতে পাচ্ছি বন্ড অর্ডার হচ্ছে 1, তার মানে এইখানে বন্ড অর্ডার 1। তার মানে এদের রেজোনেটিং হাইব্রিড যেটা থাকে সেটা হচ্ছে বেসিক্যালি যেটা হবে যে রেজোনেটিং হাইব্রিডটা এরকম হয়। তার মানে বুঝতে পারছি
এই যে বন্ড অর্ডার উইল লাই বিটুইন 2 and 1, না তো ওরা ডবল বন্ড পুরোপুরি ওবে করবে, না তো সিঙ্গেল বন্ড ওবে করবে। সো ডবল বন্ড আর সিঙ্গেল বন্ডের মাঝামাঝি থাকবে। সো অন দ্য বেসিস অফ দ্যাট, যদি আমার ডবল বন্ড হতো, আমরা কি জানি বন্ড অর্ডার যত বাড়ে বন্ড লেন্থ তত কমে, তাই তো? সো যদি বন্ড অর্ডার যদি 2 হতো, তাহলে ওর বন্ড লেন্থ হওয়া উচিত ছিল 1.34 অ্যাংস্ট্রম যদি আমার 2 হতো। আর যদি বন্ড অর্ডার 1 হতো, ওর হওয়া উচিত ছিল 1.54 অ্যাংস্ট্রম। কিন্তু সো এক্সপেরিমেন্টালি বলে এরা যেহেতু দুজনের মাঝামাঝি, তো বন্ড লেন্থ শুড বি 1.39। তাহলে 1.39 মানে দেখে কি বলছি, তাহলে মানে যেটা বুঝছি 1.54ও না, তাহলে 1.54 হলে আমরা বলতাম সিঙ্গেল বন্ড, আবার 1.34ও না, তাহলে 1.34 আর 1.54 এর মাঝামাঝি, আর মাঝামাঝি মানেই এখানে ডিলোকালাইজেশন আছে। তাহলে এইটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল ডেটা যেটা সাপোর্ট করছে ডিলোকালাইজেশন বা রেজোনেন্স ইন বেনজিন। তার মানে এই দুটো কোয়েশ্চেন কিন্তু একদম ফান্ডামেন্টাল জায়গা থেকে কোয়েশ্চেনগুলো ছিল। এই টাইপের কোয়েশ্চেনগুলো বেসিক্যালি আমাদের কি বলবো, একটা নলেজ বেসড কোয়েশ্চেন। কিন্তু এখন এই কোয়েশ্চেনগুলো আসার ট্রেন্ড একটু কমে গেছে, এখন বেসিক্যালি যেগুলো আসে অ্যাপ্লিকেশন বেসড। সো এই পরের স্লাইডগুলোতে যেগুলো আমরা দেখবো, এই যে রেজোনেন্স এফেক্টের অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন দেখবো। সো চলো দেখা যাক অ্যাপ্লিকেশন কোয়েশ্চেনগুলো কেমন আসে। সো কোয়েশ্চেন নাম্বার 2 এর পর এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে চলে এসেছি। আমরা আস্তে আস্তে এবার আমাদের লেভেল বাড়াবো। এই যে কোয়েশ্চেন নাম্বার 3-তে বলেছে প্রেডিক্ট দ্য কারেক্ট অর্ডার অফ CCl বন্ড লেন্থ। তার মানে এখানে সবার সাথে কিন্তু CCl ইজ ইনভলভ। এখানেও CCl আছে, এখানেও CCl আছে, এখানেও CCl আছে। আমাকে বার করতে হবে বন্ড লেন্থ। আমরা বন্ড লেন্থ যাওয়ার আগে, আমি কোয়েশ্চেনটা অ্যাপ্রোচ করছি তার আগে দুটো বেসিক ইনফরমেশন কি কি জানি। এই যে বন্ড অর্ডার, তাহলে বন্ড অর্ডার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কি জানি আমরা, বন্ড লেন্থ। এটা তো আমরা জানি যে বন্ড অর্ডার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড লেন্থ। এইবার যেখানে দেখবো যে বন্ড অর্ডার কমছে, সেখানে বন্ড লেন্থ বাড়ছে। তার মানে আমরা ঘুরিয়ে বলতে পারি বন্ড অর্ডার যদি কমে আজকে বন্ড লেন্থ বাড়বে। এটা তো আমরা জানি। তার মানে যার বন্ড অর্ডার যত কম তার তত বন্ড লেন্থ আমার বেশি, এটা তো জানি। সো এইবার আমরা 1 by 1 দেখছি। এইখানে দেখো এই যে কম্পাউন্ড 2-তে CCl এর মধ্যে কিন্তু একটাই বন্ড, আর এটা কিন্তু 100% বন্ড, এখানে কোনো রেজোনেন্সের চান্স নেই। তাহলে এখানে কিন্তু একটাই বন্ড আছে। তার মানে এইখানে বন্ড অর্ডার কিন্তু 1, তার মানে এটা কিন্তু পুরোপুরি একটাই বন্ড, এখানে কোনো রকম ডবল বন্ড ক্যারেক্টার হওয়ার চান্সই নেই। কিন্তু যদি আমরা এইখানে আজকে দেখি, এইখানে তাকালে দেখতে পাবো ডবল বন্ডের পাশের অ্যাটমে দেখতে পাচ্ছি, একটু ভালো করে দেখতে পাবো যে লোন পেয়ার আছে। আমি বারবার বলেছি ডবল বন্ডের পাশের অ্যাটমে লোন পেয়ার থাকলে রেজোনেন্সে টেক পার্ট করে। তাই রেজোনেন্স ভিডিওতে আমি অনেকবার বলেছি, যারা ভিডিওটা দেখোনি আগে রেজোনেন্সটা কমপ্লিট করে তারপর এখানে এসে তাহলে দেখবে মজাটাও পাবো আর বুঝতেও পারবো, প্রতিটা কানেক্ট করতে পারবো একটার সাথে আরেকটা। তার মানে ডবল বন্ডের পাশের অ্যাটমে লোন পেয়ার থাকলে রেজোনেন্স হয়। তার মানে ডবল বন্ডের পাশের অ্যাটমে এখানে ক্লোরিন, সেখানে দেখতে পাচ্ছি লোন পেয়ার আছে, তাহলে এখানে রেজোনেন্স হবে। যদি রেজোনেন্স হয় এই লোন পেয়ারটা এখানে আসবে, এই বন্ডটা খুলে যাবে। তার মানে এই যে রেজোনেটিং স্ট্রাকচার যেটা তৈরি হবে তার সেটা কেমন হবে, যেখানে CH2 হবে তার মাথায় নেগেটিভ, যেটা খোলে যেদিকে অ্যারো খোলে সেদিকে নেগেটিভ। এখানে সিঙ্গেল বন্ড হবে, এখানে সিঙ্গেল বন্ড, এইটা কার্বনের সাথে হাইড্রোজেন, এইখানে হবে ডবল বন্ড, এইখানে ডবল বন্ড হবে, ঠিক আছে? কারণ এখানে ক্লোরিন থেকে একটা বন্ড তৈরি হচ্ছে, ঠিক আছে? এখানে পজিটিভ লোন পেয়ারটি ইনভলভ। তার মানে আমরা বুঝতে পারছি এইখানে তো কোনো রকম রেজোনেন্সের চান্স ছিল না, এখানে সিঙ্গেল বন্ডই থাকবে। কিন্তু এইটা কিন্তু একবার সিঙ্গেল বন্ড দেখছি, একবার ডবল বন্ড, তার মানে এদের কিন্তু রেজোনেন্স হাইব্রিড থাকবে। তার মানে টোটাল কিন্তু ডবল বন্ডও পুরোপুরি না, সিঙ্গেল বন্ডও পুরোপুরি না, তার মানে ইন বিটুইন ডবল অ্যান্ড সিঙ্গেল বন্ড। তার মানে এই যে বন্ড অর্ডারটা কিন্তু বিটুইন বলতে পারবো 1 and 2, তার মানে 1 আর 2 এর মাঝামাঝি হবে। তার মানে বন্ড অর্ডার কিন্তু 1 আর 2 এর মাঝামাঝি। সে 1 আর 2 এর মাঝামাঝি হলেও 1 এর থেকে তো বেশি, তাহলে বন্ড অর্ডারটা 1 এর থেকেই বেশি। তাহলে বন্ড অর্ডার যদি 1 এর থেকে বেশি হয়, তাহলে বন্ড লেন্থ কিন্তু আমার 1 এর থেকে কিন্তু কমে যাবে। তাহলে বন্ড অর্ডার বাড়লে বন্ড লেন্থ কমে যায়। তাহলে এই দুটোর মধ্যে আমি এখানে যাচ্ছি পরে, আপাতত 1 আর 2 এর মধ্যে বন্ড লেন্থ কার বেশি? বন্ড লেন্থ কিন্তু 2 এর বেশি। তার মানে 2 এর কিন্তু বন্ড লেন্থ বেশি, কারণ বন্ড অর্ডার 1, আর এখানে কিন্তু বন্ড অর্ডারটা কিন্তু 1 এর বেশি, 2 এর কম কিন্তু 1 এর বেশি। সো 2 আর 1 এর মধ্যে বন্ড অর্ডারটা যেহেতু 1 এর কম, সেক্ষেত্রে এখানে বন্ড লেন্থটা বেশি। তার মানে এইখানে বন্ড লেন্থ কিন্তু ম্যাক্সিমাম হবে, কারণ বন্ড অর্ডারটা কিন্তু মিনিমাম, এটা কিন্তু 1 এ আছে। তার মানে অ্যান্সারে দেখতে পারবো যেখানে 2 ম্যাক্সিমাম আছে সেটাই কিন্তু অ্যান্সারটা হবে বেসিক্যালি। তাহলে অপশান সিটা কিন্তু কারেক্ট অ্যান্সার, যেখানে হচ্ছে আমরা দেখছি 2 সবচেয়ে বেশি। এইবার 1 আর 3টা করবো কি করে, একটু ভালো করে একটু দেখি। 1 আর 2 এর পর আমরা যদি 3টাকে ভালো করে তাকাই, দেখো এই যে ডবল বন্ড আছে, এই ডবল বন্ডের পাশের যে ক্লোরিন আছে সেখানে কিন্তু লোন পেয়ার আছে।
এই যে লোন পেয়ার থাকলো, যে ডবল বন্ডের পাশে লোন পেয়ার থাকলে আমি বলেছি বারবার করে রেজোনেন্সের কথা মাথায় রাখছে, তাহলে এইখানেও ছিল ডবল বন্ডের পাশে আমার ক্লোরিন, সেখানে রেজোনেন্স ছিল, এখানেও রেজোনেন্স হবে, কিন্তু তফাৎটা কোথায়? এখানে তফাৎটা কোথায় হবে? এইখানে কিন্তু রেজোনেন্সটা অনেক বেশি হবে, তার মানে এইখানে কিন্তু রেজোনেন্সটা অনেক বেশি হবে, কারণ আমার এখানে 3টে পাই বন্ড আছে, তার মানে এক্সটেন্ডেড কনজুগেশন, তাহলে এইখানে এক্সটেন্ডেড, এখানে দেখতে পারি এক্সটেন্ডেড রেজোনেন্স, তাহলে রেজোনেন্সটা বাড়বে। আমরা জানি রেজোনেন্স যত বাড়বে তত ডবল বন্ডের ক্যারেক্টার তত বাড়বে, যত বেশি বেশি করে রেজোনেন্স হবে তত বেশি বেশি করে ডবল বন্ডের ক্যারেক্টার বাড়বে, আর যত ডবল বন্ডের ক্যারেক্টার বাড়বে তত আমার বন্ড অর্ডার বাড়বে, আর যত বন্ড অর্ডার বাড়বে তত বন্ড লেন্থ কমবে। তার মানে আমরা কি বুঝলাম? আমরা তো 2 তো সবচেয়ে আমার বন্ড লেন্থ বেশি বুঝেই গেছি, কেন বন্ড অর্ডার মিনিমাম, কিন্তু সমস্যাটা হচ্ছিল 1 আর 3, 1 আর 3 দুজনেরই তো দেখতে পাচ্ছি রেজোনেন্স হচ্ছে, কিন্তু 3 দেখতে পাচ্ছি বেশি রেজোনেন্স হচ্ছে, যেখানে বেশি রেজোনেন্স সেখানে বন্ড অর্ডার আরও বেশি, তাহলে যেখানে বন্ড অর্ডার আরও বেশি সেখানে বন্ড লেন্থ কম। তার মানে আমরা বুঝতে পারছি যে সবচেয়ে বেশি হবে কে? সবচেয়ে বেশি বন্ড লেন্থ, সবচেয়ে বেশি বন্ড লেন্থ কিন্তু 2 হবে, তারপর হবে 1, তারপর 3। 3 কেন? 3 কিন্তু বন্ড লেন্থ হচ্ছে সবচেয়ে কম, 3 কিন্তু বন্ড লেন্থ এখানে কিন্তু মিনিমাম, কারণ বন্ড অর্ডারটা কিন্তু 3 ম্যাক্সিমাম, তাহলে যার বন্ড অর্ডার যত বেশি তার বন্ড লেন্থ তত কম। তার মানে এটা তো খুব ক্লিয়ার। তার মানে এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি কনসেপচুয়াল, এই কোয়েশ্চেনগুলোকে কিন্তু খুব ভালো করে হ্যান্ডেল করতে হবে। তাহলে এইটাকে আমি একবার সামারাইজ করছি। দেখো, আমাদের ছিল CCl বন্ড লেন্থ, আমরা এখানে দেখেছি কোনো রেজোনেন্স হবে না, তাই এইখানে বন্ড অর্ডার 1, তার মানে এইখানে বন্ড লেন্থটা ম্যাক্সিমাম। রেজোনেন্স হলেই তো ডবল বন্ড আসে, বন্ড অর্ডার বাড়ে, বন্ড লেন্থ কমে, কিন্তু এখানে যেহেতু রেজোনেন্স নেই, বন্ড লেন্থ কমার কোনো কারণ নেই, তাহলে সবচেয়ে বেশি হবে 2, এটা তো বুঝেই গেছি। এবার 1 আর 3, 1এও ডবল বন্ড ক্যারেক্টার আসছে, 3ও ডবল বন্ড ক্যারেক্টার আসছে। কোথায় বেশি আসছে? 3 এ বেশি আসছে। 3 এর রেজোনেন্স এক্সটেন্ডেড কনজুগেশন আছে, 3টে পাই বন্ডের ইনভলভমেন্ট আছে, তার মানে 3 এ বেশি আসছে। যেখানে বেশি আসছে সেখানে বেশি বেশি রেজোনেন্স, সেখানে বেশি বেশি ডবল বন্ড, সেখানে বন্ড অর্ডার বাড়ছে, সেখানে বন্ড লেন্থ কমছে। তার মানে সবচেয়ে বেশি বন্ড লেন্থ কম কোথায় হবে? 3তে। তাহলে অপশন সিটাই দেখো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যেখানে দেওয়া আছে সবচেয়ে বেশি 2, তারপর 1, তারপর 3। তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর কোয়েশ্চেন নাম্বার 3। সো এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 4 স্টাডি করবো। দেখো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, IIT JEE 2009, মানে এটা যেই অ্যাডভান্স এসেছিল, তাই অ্যাডভান্সের কোয়েশ্চেনগুলো যে সবসময় কঠিন আসে ওরকম করে না, আমাদের চোখ দেখতে হবে। কিন্তু অর্গানিক কেমিস্ট্রি শিখতে আমি বারবার বলছি চোখটাকে ভালো করে ফোকাস করতে হবে। অপশানগুলোর দিকে তো যাবো, তার আগে আমরা কোয়েশ্চেনের প্যাটার্নটাকে বুঝি। ফাইন্ড দ্য কারেক্ট স্টেবিলিটি অর্ডার বলেছে। দেখো, স্টেবিলিটি অর্ডার অফ দ্য ফলোয়িং রেজোনেন্স স্ট্রাকচার, এই যে রেজোনেন্সগুলো হয়েছে তার স্টেবিলিটি অর্ডার খুব ঠান্ডা মাথায় ভালো করে একটু দেখবো। আমি রেজোনেন্সের স্টেবিলিটির 3টে পয়েন্ট বলেছিলাম, সেই পয়েন্টটা কিন্তু আগে লিখি। তাহলে পয়েন্টগুলো কী ছিল? প্রথমে নিউট্রালিটি, যারা ভিডিওটা দেখোনি রেজোনেন্স তার আগে ওইটা দেখে নাও, তাহলে এই ভিডিওগুলো কিন্তু আরও অনেক সুবিধা হবে দেখতে। তাহলে প্রথম হচ্ছে নিউট্রালিটি দেখবো, তারপর দেখবো কি অক্টেট স্টেবিলিটি, অক্টেট এটা কিন্তু সিরিয়ালি অর্ডারে দেখবো। তারপর দেখবো কি ইলেকট্রোনেগেটিভিটি। এইবার যেটা বলতে চলেছি, এইবার হচ্ছে প্রথমে নিউট্রালিটি কনসেপ্টটা দেখো, যে সবাই নিউট্রাল আছে তো, দেখতে পাচ্ছি প্লাস মাইনাস নিউট্রাল, প্লাস মাইনাস নিউট্রাল, নিউট্রাল, এটাও নিউট্রাল, এটাও নিউট্রাল, মানে সবাই নিউট্রাল আছে, কোনো অসুবিধা নেই। তার মানে এইটা কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কোনো অসুবিধা নেই এখানে। সো এখন অক্টেট দেখতে হবে, অক্টেট সবাই অক্টেট স্টেবল কিনা। দেখো, একটা যদি খুব ভালো করে দেখি, একে দেখো সবাই অক্টেট স্টেবল আছে, তাই এক নিয়ে কোনো আপাতত অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এক কিন্তু এটা কিন্তু অক্টেট স্টেবল, তাহলে এক কিন্তু অক্টেট স্টেবল আছে, ঠিক আছে। এক হচ্ছে অক্টেট স্টেবল। দেখো কার্বনটা, দেখো কার্বনে কটা ইলেকট্রন, এখানে দুটো বন্ড মানে 4টে, আর এখানে দুটো বন্ড মানে H2 মানে দুটো সিগমা বন্ড, মানে এখানেও 4টে, 4 4 8টা, তার মানে এইটা কিন্তু অক্টেট, এরাও অক্টেট আছে, সবাই অক্টেট আছে। তাই এইখানে অক্টেট বুঝবো কি করে? এখানে হচ্ছে দুটো এরকম ইলেকট্রন 4, এখানে 6, আর নেগেটিভ চার্জ মানে দুটো ইলেকট্রন, তার মানে 8টা। তাহলে এইটাও কিন্তু আমি বুঝতে পারলাম, এও কিন্তু সবাই অক্টেট। কিন্তু যদি আমি অপশান 2তে যাই, অপশান 2তে দেখো কম্পাউন্ড 2তে যেটা আছে, কম্পাউন্ড 2তে এইটা কার্বোক্যাটায়ন, এইখানে ইলেকট্রন কাউন্ট দেখো 6 ইলেকট্রন। খুব ভালো করে দেখি, এখানে 4টে ইলেকট্রন, আর এই বন্ড থেকে পাচ্ছে দুটো ইলেকট্রন, তার মানে 6টা। তাহলে এখানে অক্টেট স্টেবল নেই, তাহলে বুঝতেই পারছি 2 কিন্তু 1-এর থেকে লেস স্টেবল, তাহলে এইটা কিন্তু অক্টেট স্টেবল না। তাহলে অক্টেট স্টেবল কিন্তু একদমই না, এটা কিন্তু বুঝলাম। তাহলে আগে আমাকে খুঁজে বার করতে হবে কোনগুলো অক্টেট আনস্টেবল, তাহলে আমার অর্ধেক অ্যান্সার হয়ে যায়, জানো তো। তাহলে এইবার 2-এর পর 3-এ যাই, 3-এ যদি ভালো করে দেখি আবার দেখতে পাচ্ছি সব অক্টেট স্টেবল। যদি এই কার্বনটা যাই, এটা কার্বো অ্যানায়ন, সো এটা যেমন কার্বোক্যাটায়ন, এটা কার্বো অ্যানায়ন। এইখানে যদি ভালো করে দেখি, এখানে কি দেখতে পাবে একটু ভালো করে দেখো, কার্বনের সাথে কটা ইলেকট্রন, এই দুটো বন্ড মানে হাইড্রোজেনের সাথে 4টে, এইখানে দুটো ইলেকট্রন,
6টা আর নেগেটিভ চার্জ মানে 2টো, তার মানে 8টা, তার মানে টোটাল 8টা কিন্তু আছে। এখানেও 8টা আছে, 4টে বন্ড 8টা আছে, আবার এখানেও 8টা আছে, 3টে বন্ড মানে 6টা, আর এই যে এখানে 2টো, তার মানে 8টা কিন্তু এখানে সবাই হচ্ছে, তাহলে এরাও কিন্তু অক্টেট স্টেবল। তাহলে আগে আমি অক্টেট স্টেবল দিয়ে আমি এলিমিনেট করবো অ্যান্সার। এইবার যদি এইখানে তাকাই, এইখানে কিন্তু দেখতে পাচ্ছি এই যে এ কিন্তু অক্টেট, বুঝতেই পারছি অক্টেট আছে। এই নাইট্রোজেনটাও অক্টেট, এখানে তো লোন পেয়ার আছে, তাই এই 3টে বন্ড মানে 6টা, আর এখানে 2টো, তার মানে টোটাল 8টা ইলেকট্রন হয়ে গেল। কিন্তু এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের অবস্থা কি, এই 2টো বন্ড মানে 4টে ইলেকট্রন আর একটা লোন পেয়ার আছে, ঠিক আছে, তার মানে 6টা, তার মানে এইটাও কিন্তু, এইটা কিন্তু 6টা ইলেকট্রন, তার মানে লেস দ্যান মানে অক্টেট, তার মানে এইটা হচ্ছে অক্টেট স্টেবল না, তাহলে এইটা কিন্তু অক্টেট নেই। তার মানে কোন দুটো অক্টেট নেই, 2 আর 4 অক্টেট নেই, তার মানে বুঝতেই পারছি 2 আর 4 কিন্তু 1 আর 3-এর থেকে লেস স্টেবল হবে, ঠিক আছে। তার মানে এইবার আমাকে দেখতে হবে ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে, তার মানে আমরা 2 আর 4-এর মধ্যে সবচেয়ে লেস স্টেবল কে, 2 আর 4 তো লেস স্টেবলের দিকে যাবে বুঝলামই, এবার 2 আর 4-এর মধ্যে সবচেয়ে বেশি লেস স্টেবল কে, খুব ভালো করে যদি তাকাই দেখো এইখানে কার ওপর নেগেটিভ চার্জ আছে, দেখো একটা নাইট্রোজেন যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট তার ওপর নেগেটিভ চার্জ আছে, কিন্তু আমার 4-এ কার ওপর নেগেটিভ চার্জ আছে, 4-এ কিন্তু কার্বনের ওপর নেগেটিভ চার্জ আছে, এটা কিন্তু খুব আনফেয়ার। নাইট্রোজেন প্রেজেন্ট থাকা সত্ত্বেও কিন্তু কার্বনের ওপর নেগেটিভ চার্জ কিন্তু ভেরি ভেরি আনফেয়ার। দেখলে দেখো আমাদের নিজের খারাপ লাগবে, আমরা জানি এই যে ফোন কল মেম্বার এদের ওপর নেগেটিভ চার্জ থাকা কিন্তু ভালো, এরা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তা ফোন কল মেম্বারদের ওপর নেগেটিভ চার্জ থাকলে খুব ভালো, তার মানে এদের ওপর কিন্তু নেগেটিভ চার্জ থাকলে ভালো, কারণ এরা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। কিন্তু আজকে দেখতে পাচ্ছি নাইট্রোজেনের ওপর পজিটিভ চার্জ আর কার্বনের ওপর নেগেটিভ চার্জ, তার মানে 4 কিন্তু ভেরি ভেরি আনস্টেবল, ঠিক আছে। তার মানে সবচেয়ে বেশি আনস্টেবল কি হবে, সবচেয়ে বেশি আনস্টেবল হবে 4, তার মানে বুঝতে পারছি 4 সবচেয়ে বেশি আনস্টেবল। এবার 4-এর আগে কে যাবে, 4-এর আগে 2 হবে, তার মানে 2 আর 4-এর মধ্যে বুঝে গেলাম 2 ইজ মোর স্টেবল দেন 4। এইবার 1 আর 3, 1 আর 3-এ তো দুজনেই অক্টেট, তার মানে অক্টেট দিয়ে আমি অ্যান্সারটা করতে পারবো না, আবার আমাকে ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে যেতে হবে। তুমি খুব ভালো করে দেখো, একে কে আছে, একে নাইট্রোজেনের ওপর প্লাস, নাইট্রোজেনের ওপর নেগেটিভ, তাহলে এইখানেও নাইট্রোজেনের ওপর প্লাস, কিন্তু নেগেটিভটা কার ওপর, এই কার্বনের ওপর, আবার তাহলে রুল অফ ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে, তার মানে রুল অফ ইলেকট্রোনেগেটিভিটি আবার যাবে, তাহলে আবার হচ্ছে দেখতে পাচ্ছি এই 1 ইজ মোর স্টেবল দ্যান 3, কারণ একে নাইট্রোজেনের উপর নেগেটিভ, তার মানে আমরা লিখতে পারি 1 কিন্তু মোর স্টেবল দ্যান 3। তাহলে এইবার ওভারঅল অর্ডারটা আমার কাছে চলে আসলো, সবচেয়ে বেশি স্টেবল কে হবে 1, তারপর 3, তারপর 2, তারপর 4। এবার শুধু খুঁজে নিতে হবে আমাকে কোথায় আছে, 1 3 2 4 অপশন বি তে আছে, তাহলে চোখ বন্ধ করে অপশন বি কারেক্ট অ্যান্সার। তাহলে এইভাবে অ্যাপ্রোচটা আমাকে করতে হবে, তার মানে এই সিকোয়েন্সটা যেটা দেখেছি আমি, নিউট্রালিটি, অক্টেট, ইলেকট্রোনেগেটিভিটি, এইগুলো হচ্ছে তোমার কাছে অস্ত্র, এই অস্ত্রগুলোকে কিন্তু অ্যাপ্লাই করতেই হবে। তাই রেজোনেন্সের স্টেবিলিটি কোয়েশ্চেন আসা মানেই এই 3টে, নিউট্রালিটি, অক্টেট স্টেবিলিটি, ইলেকট্রোনেগেটিভিটি। সো একবার আমার সাথে বলো, রুল অফ নিউট্রালিটি, রুল অফ অক্টেট স্টেবিলিটি, রুল অফ ইলেকট্রোনেগেটিভিটি। তো আগে অক্টেটকে কিন্তু বেশি প্রায়োরিটি দেবো দেন ইলেকট্রোনেগেটিভিটি। এই সিকোয়েন্সে যদি আগাই আমরা, কোনো দিন কোনো কোয়েশ্চেন ভুল হবে না, এটা হচ্ছে আমার গ্যারেন্টি। এইভাবে তোমরা প্র্যাকটিস করো, দেখো কতটা হচ্ছে লাভ হয়। চলো পরের কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 5। সো আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 5 নিয়ে কথা বলছি। হুইচ অফ দ্য ফলোইং রেজোনেটিং স্ট্রাকচারস অফ 1-methoxy-1,3-butadiene ইজ লিস্ট স্টেবল। তাহলে এইখানে বলেছে আবার সেই স্টেবিলিটি নিয়ে কোয়েশ্চেন, যে রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি অর্ডার। আর আমরা যখনই এরকম রেজোনেটিং স্ট্রাকচারের স্টেবিলিটি অর্ডার দেখবো, 3টে জিনিস কিন্তু মাথার মধ্যে থাকবে বলেছি, একটা কি নিউট্রালিটি, একটা হচ্ছে নিউট্রালিটি, একটা নিউট্রালিটি, সেকেন্ডটা হচ্ছে অক্টেট স্টেবিলিটি, অক্টেট স্টেবিলিটি, আর থার্ড হচ্ছে তারপর যাবে যেটা, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তার মানে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু লাস্টে যাবে, ইলেকট্রোনেগেটিভিটি, তার মানে ইলেকট্রোনেগেটিভিটি লাস্টে যাবে। তার মানে এই সিকোয়েন্সটা মাথায় রাখবো। তাহলে প্রথমে দেখবো নিউট্রালিটি, তারপর অক্টেট স্টেবিলিটি, তারপর গিয়ে ইলেকট্রোনেগেটিভিটি। এইবার 4টে অপশন এবিসিডি যেখানে আছে, 4টেতেই দেখো নিউট্রালিটি কিন্তু ওবে করছে, দেখো এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তার মানে 4টেই নিউট্রাল স্পিসিস, তার মানে এইটা দিয়ে কিন্তু অ্যান্সার আমরা করতে পারবো না। তাহলে যখন নিউট্রালিটি করতে পারলাম না, তারপর আমরা দেখবো অক্টেট স্টেবিলিটি। তাহলে খুঁজতে হবে আমাকে কোথায় অক্টেট নেই, কারা অক্টেট স্টেবল না, কারা 8 ইলেকট্রন হোল্ড করছে না, তারা হচ্ছে লেস স্টেবল। তাহলে অপশন সি আর ডি তে দেখতে পাচ্ছি কার্বনের উপর প্লাস, আর আমরা জানি কার্বনের উপর প্লাস চার্জ মানে 6 ইলেকট্রন, এখানে দেখো 6 ইলেকট্রন সিস্টেম, তার মানে 6 ইলেকট্রন সিস্টেম মানে এইটাও 6 ইলেকট্রন সিস্টেম, 6 ইলেকট্রন সিস্টেম মানে লেস দ্যান 8 ইলেকট্রন, মানে অক্টেট স্টেবল না তারা। তাহলে এই টাইপের জিনিসগুলো যখন দেখবো, এরা যখন লেস দ্যান 8 হবে, তারা কিন্তু লেস স্টেবল। তাহলে এ আর বি থেকে বুঝতে পারছি সি আর ডি কিন্তু লেস স্টেবল হবে। এইবার প্যারালালি এইটাও সত্যি যে লিস্ট স্টেবল বলেছে, তার মানে অ্যান্সার কিন্তু আইদার সি হবে বা আইদার ডি হবে।
সো আমরা যদি এবার ডিতে দেখি, ডিতে দেখো কার্বনের উপর প্লাস চার্জ, কার্বনের উপর প্লাস চার্জ মানে কার্বোক্যাটায়ন। এই যে কার্বোক্যাটায়নের পাশে দেখতে পাচ্ছি লোন পেয়ার ইজ প্রেজেন্ট। যখন এই লোন পেয়ার আছে তাহলে লোন পেয়ার কি করতে পারে, লোন পেয়ার এরকম করে ইলেকট্রন ডেন্সিটি দিতে পারে। তার মানে এইটা কি প্লাস আর শো করছে, তাহলে এখানে প্লাস আর শো করছে। তাহলে এই পজিটিভ চার্জটা ইজ স্টেবিলাইজড বাই দ্য প্লাস আর এফেক্ট অফ দিস অক্সিজেন, তাহলে এখানে রেজোনেন্স শো হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম এইটাও আমরা দেখতে পাচ্ছি এই নেগেটিভ চার্জটা, নেগেটিভ চার্জ দেখো ডবল বন্ডের পাশের কার্বনের নেগেটিভ চার্জ থাকলে আমরা জানি সেখানে রেজোনেন্স হয়, তাহলে এইটাও কিন্তু রেজোনেন্স টেক পার্ট করছে। তার মানে এইভাবে দুটো চার্জে কিন্তু স্টেবিলাইজড হচ্ছে। এখানে প্লাস চার্জটাকে স্টেবিলাইজ করছে কে, এখানে হচ্ছে এই অক্সিজেনের লোন পেয়ার, আর এই নেগেটিভ চার্জের পাশে দেখতে পাচ্ছি একটা ডবল বন্ড আছে, এখানে কিন্তু রেজোনেন্স হচ্ছে। তাহলে এই ডিটা কিন্তু সামহাউ স্টেবিলাইজড কম্পেয়ার টু সি, কারণ সিতে যদি একটু ভালো করে দেখো এই অক্সিজেনটা কিন্তু এই কার্বনের থেকে অনেকটা দূরে, তাহলে এইখানে রেজোনেন্স হচ্ছে এরকম ভাবে হচ্ছে, রেজোনেন্স হচ্ছে কিন্তু অনেকটা দূরে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে রেজোনেন্সটা কেমন ভাবে হচ্ছে, এইভাবে হচ্ছে। তার মানে এইটা যদিও আমার অনেকটা দূরে রেজোনেন্স হচ্ছে, কিন্তু এই সাইডে কিন্তু কোনো রকম স্টেবিলাইজেশন নেই। তো পজিটিভ চার্জটা কিন্তু সামহাউ স্টেবিলাইজড থ্রু দিস রেজোনেন্সের জন্য কিন্তু কম বেশি স্টেবিলাইজড হচ্ছে এই পজিটিভ চার্জটা, কিন্তু নেগেটিভ চার্জ কিন্তু স্টেবিলাইজড হচ্ছে না এখানে, কারণ নেগেটিভের পাশে কিন্তু এরকম কোনো অ্যালকিন সিস্টেম দেখতে পাচ্ছি না। তার এরকম কোনো অ্যালকিন দেখছি না মানে এখানে কি হচ্ছিল, পজিটিভ নেগেটিভ দুটোই স্টেবিলাইজড হচ্ছিল। এখানে পজিটিভটা স্টেবিলাইজড হলেও নেগেটিভের কিন্তু কোনো রকম স্টেবিলাইজেশন নেই। তাহলে বুঝতে পারছি সি আর ডি এর মধ্যে কিন্তু সি হচ্ছে আরো বেশি আনস্টেবল। তাহলে কোয়েশ্চেনটা বলেছিল দেখো লিস্ট স্টেবল, তার মানে সবচেয়ে বেশি আনস্টেবল কে, তাহলে বুঝতেই পারছি অ্যান্সারটা হবে সি। সো এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে করলাম, অন দ্য বেসিস অফ অক্টেট স্টেবিলিটি। কখনো দেখে মনে হতে পারে অক্সিজেনের উপর প্লাস চার্জ এইগুলো আনস্টেবল, কিন্তু কখন আগে অক্টেট দেখো তারপর গিয়ে ওইটা, অক্টেটে তো আগেই তো আমার সি আর ডি আলাদা হয়ে যাচ্ছে, তাহলে সি আর ডি তো এ বি থেকে আনস্টেবল, তাহলে বুঝতে পারছি এও হবে না অ্যান্সার, বিও হবে না। সো এ আর বি হবে না বুঝতেই পারলাম, কারণ এ আর বি কিন্তু অক্টেট, আর সি আর ডি লেস দ্যান অক্টেট, আর সি আর ডি এর মধ্যেও কে আনস্টেবল, সি কিন্তু বেশি আনস্টেবল, তাই বুঝতেই পারছি দ্য কারেক্ট অ্যান্সার শুড বি অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 6 এ ফিরে যাই। অ্যামং দ্য ফলোইং দ্য লিস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার, তাহলে লিস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার মানে লিস্ট স্টেবল, তার মানে আমাদের একটা কথা কিন্তু মানে বলেছিলাম যে রেজোনেটিং স্ট্রাকচার স্টেবিলিটি অর্ডার দেখবো, সেই তো অক্টেট স্টেবিলিটি দেখবো, নিউট্রালিটি দেখবো, ইলেকট্রোনেগেটিভিটি দেখবো, কিন্তু তার মধ্যে যদি এরকম একটা বাজে জিনিস দেখি তার কার ভাল লাগে বলো, যে দুটো চার্জ পরপর, বাকিগুলো তো দেখবো পরের কথা, কিন্তু সবসময় মানে দেখার আগেই যদি একটা মানে দেখে ফেলি যে হঠাৎ দুটো পজিটিভ চার্জ পরপর, তার মানে দুটো সেম চার্জ যদি পজিটিভ পজিটিভ পরপর থাকে বা নেগেটিভ নেগেটিভ পরপর থাকে, তাহলে সেখানে কি হয়, সেখানে রিপালশন হয়। মানে সেম চার্জ যদি পরপর থাকে, তাহলে সেম চার্জ পরপর থাকলে সেখানে কিন্তু রিপালশন হচ্ছে, এই রিপালশনের জন্য সবচেয়ে আনস্টেবল হয়ে যাবে এইটাই। তাহলে মানে বাদ বাকি আমাকে আর দেখতেই হলো না। দেখো কত সোজা কোশ্চেন এসেছিল যেই অ্যাডভান্সে, তার মানে আমার এই টাইপের কোয়েশ্চেনগুলো সোজা হলেও আমাকে উইদিন আ সেকেন্ড করতে হবে, কারণ এখানে সময় পাবো না, আর এখন তো আরও কম্পিটিশান। তাহলে আমাকে যেটা করতে হবে, দেখছি মাথার মধ্যে সঙ্গে সঙ্গে স্ট্রাইক করছে, লিখছি, সেটা তখনই সম্ভব যদি আমি যেভাবে বলছি সেইভাবে যদি প্র্যাকটিসটা করি, যে দেখার অ্যাপ্রোচ। এখানে কোয়েশ্চেন দেখো চারটে অপশান দেখেই প্রথমেই দেখো এইখানে দেখতে পাচ্ছি দুটো পজিটিভ পাশাপাশি, এখানে যদি দেখতাম দুটো নেগেটিভ পাশাপাশি একই লজিক হতো, মানে সেম চার্জ যদি পাশাপাশি থাকে, সেম চার্জ মানে এখানে আমি লিখে দেখছি সেম চার্জ, তাহলে সেম চার্জ যদি পাশাপাশি দেখো সেখানে কিন্তু রিপালশন বাড়ে, আর যত বেশি রিপালশন হবে সিস্টেমটা আনস্টেবল, তাহলে বুঝতেই পারবো এইটা কিন্তু সবচেয়ে মোস্ট আনস্টেবল, তার মানে মোস্ট আনস্টেবল বা লিস্ট স্টেবল, তার মানে এইটা কিন্তু অপশন এ শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যাপ্রোচটা হওয়া উচিত এইভাবে, তাহলে আমরা এইভাবে শিখবো আজকে থেকে, তাহলে আমাদের কিন্তু কনফিডেন্সটা বাড়বে। আমি বললাম যে কনফিডেন্সটা বাড়াও, কিন্তু সেটা নিজের মধ্যে রাখো, কারোকে সেটা ছোটো করো না যে আমি অনেক জেনে গেছি, আমি অনেক পারি, সেরকম প্লিজ করো না কারোর সাথে, শুধু নিজের মধ্যে রাখি, নিজেকে বুস্ট করি, নিজেকে আস্তে আস্তে আগিয়ে নিয়ে যাই, আর আমার জার্নিটা সাপোর্ট করি। সবাই যে আমি যেভাবে শেখানোর চেষ্টা করছি, প্লিজ তোমরাও একটু সাপোর্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমার আরও ভালো লাগবে এরকম করে ভিডিও বানাতে। সো চলো যে কোয়েশ্চেন নাম্বার 7-এ যাই। কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে দেখি। সো কোয়েশ্চেন নাম্বার 6-এর পর এখন আমরা স্টাডি করবো 7 আর 8। দেখো 7টা বলছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ ম্যাক্সিমাম রেজোনেন্স এনার্জি, তার মানে আমরা এখানে একটা জিনিস একটু লেখা থাক, যার যত রেজোনেন্স বাড়বে, যার যত রেজোনেন্স বাড়বে বা যার যত রেজোনেন্স হবে, এইভাবে যদি ভাবি, তার তত রেজোনেন্স এনার্জি বাড়বে, তার তত রেজোনেন্স এনার্জি বাড়বে, তার তত রেজোনেন্স এনার্জি বাড়বে। এইবার যার যত রেজোনেন্স হবে তার তত রেজোনেন্স এনার্জি বাড়বে, যার যত রেজোনেন্স এনার্জি বাড়বে তার তত স্টেবিলিটি বাড়বে। তার মানে আমরা ঘুরিয়ে তাহলে বলতে পারবো যে এই যে রেজোনেন্স যত বাড়বে তত তার স্টেবিলিটি বাড়ে, কারণ সেখানে রেজোনেন্স এনার্জি বেশি। এইবার 1 2 3 করে আমরা আঁকছি পরপর। প্রথমটা বলছে
1,3-বিউটাডাইন, তার মানে 1,3-বিউটাডাইন মানে আমরা এরকমভাবে লিখতে পারি 1,3-বিউটাডাইন, ঠিক আছে, এটা হচ্ছে 1,3-বিউটাডাইন, আমি ট্রান্সফর্মে এঁকেছি, এটা এরকমভাবে রাখতে পারো, এইটা অর এইটা, যেহেতু এখানে কিছু বলেনি, এটা হচ্ছে সিস ফর্ম, দুটোই সেম দিকে থাকলে তাকে বলি সিস ফর্ম, আর যখন অপোজিট সাইডে থাকবে তখন সেটাকে বলবো ট্রান্সফর্ম। এখানে যেহেতু সিস আর ট্রান্সের কিছু বলেনি, তার মানে যে কোনো একটা দিয়ে ভাবলেই হবে, কোনো অসুবিধার কিছু নেই। তারপরে বলেছে 1,3,5 হেক্সাট্রাইন, তার মানে হেক্সা মানে 6টা কার্বন হবে। তাহলে আমরা যদি এরকমভাবে আঁকি যে 1 2 1 2 3 4 5 1 2 3 4 5 আর একটা বাড়বে 6। এবার হেক্সাট্রাইন 1,3,5, তাহলে 1 আমি কার্বনের নাম্বারিং করে দিচ্ছি 1 2 3 4 5 6, 6টা কার্বন হয়ে গেল। 1 পজিশন 3 পজিশন আর 5 পজিশন, এই পজিশনগুলোতে ডবল বন্ড থাকবে। তাহলে এই যে একটা ডবল বন্ড, দুটো ডবল বন্ড, তিনটে ডবল বন্ড, তাহলে এইটা দেখতে পাচ্ছি, তাহলে এইটা বেসিক্যালি এ কম্পাউন্ড, এইটা কম্পাউন্ড বি, তাহলে এইখানে যা রেজোনেন্স হবে এইখানে রেজোনেন্স বাড়বে, কারণ তিনটে আছে, ঠিক আছে, তাহলে এখানে তিনটে নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার বাড়বে, আর যত রেজোনেটিং স্ট্রাকচার বাড়বে তত আমাদের স্টেবিলিটি বাড়ে। তাহলে আমরা অপশন সিতে তাকাই, অপশন 3 বলছে 1,3 সাইক্লোহেক্সাডাইন, তাহলে সাইক্লোহেক্সাডাইন মানে আমরা এরকম বলতে পারবো 1 পজিশন মানে এইটা 1 পজিশন, আর 3 পজিশন মানে এইটা, কারণ 1 2 3 এরকমভাবে নাম্বারিং হবে 4 5 6, এটা হচ্ছে সাইক্লোহেক্সাডাইন। তাহলে এইখানেও দেখতে পাচ্ছি আমাদের দুটো অবধি কনজুগেশন আছে। এইবার অপশন ডিতে যদি যাই, অপশন ডিতে বলছে বেনজিন, তাহলে বেনজিনে যদি যাই, তাহলে বেনজিনে দেখবো 3টে কনজুগেশন। এই যে এইবার কথা হলো এইটা সাইক্লিক কনজুগেশন, এইটা লিনিয়ার কনজুগেশন, আর সাইক্লিক কনজুগেশন হচ্ছে মোর স্টেবল হয় কম্পেয়ার টু লিনিয়ার কনজুগেশন। অপশন এ তো হবে না, বুঝতেই পারছি, অপশন এতে দুটো হচ্ছিল, অপশন সিও হবে না দুটো, কিন্তু সো অপশন বিতেও 3টে কনজুগেশন, অপশন ডিতেও 3টে কনজুগেশন, কিন্তু একটা পয়েন্ট এখানে মাথায় রাখতে হবে, আমাদের সাইক্লিক কনজুগেশন। এই যে এখানে সাইক্লিক কনজুগেশন হচ্ছে, তাহলে সাইক্লিক কনজুগেশন বেশি স্টেবল দ্যান লিনিয়ার কনজুগেশন, তাহলে লিনিয়ার কনজুগেশনের থেকে সাইক্লিক কনজুগেশন কিন্তু মোর স্টেবল, এটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে বেনজিনে কি হচ্ছে, বেনজিনে সাইক্লিক কনজুগেশন আসছে, আর সাইক্লিক কনজুগেশন আসলে সিস্টেমটা কিন্তু স্টেবিলিটি বাড়ছে, তাহলে সিস্টেমের স্টেবিলিটি বাড়ছে। তাহলে এই 4টে অপশনের মধ্যে মোস্ট স্টেবল বা ম্যাক্সিমাম বলেছে, তাহলে আমরা অর্ডারে যাচ্ছি না, তাহলে ম্যাক্সিমাম কিন্তু চোখ বন্ধ করে আমাদের এইটাই কিন্তু আসছে, অপশন ডি। তাহলে এই কটার মধ্যে কিন্তু বেনজিন হচ্ছে সবচেয়ে রেজোনেন্স স্টেবিলাইজড, আর অ্যাট দ্য সেম টাইম এটা হচ্ছে অ্যারোমেটিক অলসো, তার মানে আমরা বুঝতেই পারছি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 8-এ যাবো, যেখানে দিচ্ছি হুইচ অফ দ্য ফলোইং মলিকিউলস দ্য সাবস্টেন্স ডাজ নট এক্সিস্ট এনি রেজোনেন্স এফেক্ট, এখানে কোনো রকম রেজোনেন্স এফেক্ট হয় না। আমি 4টে মানে এই অপশনগুলো আছে যেগুলোকে আঁকি তাহলে সুবিধা হবে। প্রথমটা দেখো অ্যানিলিন দিয়েছে, তাহলে অ্যানিলিন মানে এইটা বেনজিন রিং, তার মাথায় NH2 আছে, এটা হচ্ছে অপশন এ। অপশন বি বলছে এই যে অ্যানিলিন সেটা হচ্ছে যদি প্রোটোনেটেড ফর্মে থাকে NH3+। অপশন সি বলছে এর মাথায় OH, আর অপশন ডি বলছে এটা হচ্ছে ফেনল, হ্যাঁ এটার নাম ফেনল, আর অপশন ডি বলছে এর মাথায় Cl। এইবার দেখো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এইবার NH2 মানে নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে। আমরা কি বলেছিলাম, ডবল বন্ডের পাশে লোন পেয়ার থাকা মানে সেখানে রেজোনেন্স ইজ পসিবল, তার মানে এখানে যখনই লোন পেয়ার আছে এইটা এখানে আসবে, এইটা এইখানে যাবে, তারপর তো চলতে থাকবে, এটা বুঝতেই পারছি। তার মানে এইখানে একটা পয়েন্টে একটা জিনিস অবজার্ভ করো ভালো করে, এই যে ডবল বন্ডের পাশে অ্যাটমে কিন্তু লোন পেয়ার, আর যখনই লোন পেয়ার থাকবে লোন পেয়ার কিন্তু কনজুগেশনে আসতে পারে। সিমিলারলি আমরা যদি ফেনলে যাই, তাহলে ফেনলেও দেখতে পাচ্ছি এই যে ডবল বন্ডের পাশের অ্যাটমের লোন পেয়ার আছে, তাহলে এই যে লোন পেয়ার আছে, লোন পেয়ার এখন কনজুগেশনে আসতে পারে, যখনই লোন পেয়ার কনজুগেশনে আসবে তখন কিন্তু বলবো সেটা হচ্ছে রেজোনেন্স এফেক্ট শো করছে। আর এই লোন পেয়ারগুলো দেওয়া থাকবে না, কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে লোন পেয়ার আছে। এইবার ক্লোরিন কি করছে, ক্লোরিন আমার টোটাল জানি আমাদের এই যে ভ্যালেন্সে আমার 6টা ইলেকট্রন থাকবে, এইটা অ্যাজ এ লোন পেয়ার, 3টে লোন পেয়ার থাকবে, ভ্যালেন্সে 6টা ইলেকট্রন অ্যাজ এ লোন পেয়ার, আর এই যে একটা বন্ড থেকে দুটো, আলটিমেট 8 হয়ে যাচ্ছে। আবার তাহলে কি দেখতে পাচ্ছি, এই যে ডবল বন্ডের পাশের অ্যাটমে লোন পেয়ার, যখনই তুমি ডবল বন্ডের পাশের অ্যাটমে লোন পেয়ার পেয়ে যাবে তখন আবার এরকম রেজোনেন্স পাবে, তার মানে কম্পাউন্ড এ সি ডি তিনজনেরই কিন্তু রেজোনেন্স হচ্ছে। তাহলে রেজোনেন্স হচ্ছে না কোথায়, বিতে হচ্ছে না। তাহলে বিতে যদি একটু ভালো করে তাকাই, বিতে দেখো এই যে লোন পেয়ারটা কিন্তু প্রোটোনেট হয়ে গেছে, তাহলে লোন পেয়ারটা যখন প্রোটোনেশন হয়ে গেল তাহলে এইখানে আর কোনো রকম লোন পেয়ার নেই, তাহলে এইখানে আমার লোন পেয়ার ইজ অ্যাবসেন্ট, তাহলে লোন পেয়ার যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কোনো কনজুগেশন হবে না, তাহলে কনজুগেশনটা অ্যাবসেন্ট, তাহলে কনজুগেশনটা বলতে পারি অ্যাবসেন্ট, তাহলে কনজুগেশন হচ্ছে না। আর যদি কনজুগেশন না হয় তাহলে রেজোনেন্স এফেক্ট
হচ্ছে না, তাহলে বুঝতেই পারছি অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। সো কোয়েশ্চেন নাম্বার 9 বলছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ প্লাস আর এফেক্ট। দেখো প্লাস আর এফেক্ট দেওয়ার জন্য কি করতে হবে, ইলেকট্রন পুশ করতে হবে। প্লাস মানে ইলেকট্রন ডোনেশন, তার মানে আমরা এখানে বলতে পারি যে এই যে প্লাস আর এফেক্ট, তাহলে প্লাস আর এফেক্ট দিতে গেলে কি করতে হবে, প্লাস আর এফেক্ট দিতে গেলে ইলেকট্রন বেসিক্যালি পুশিং এফেক্ট এইগুলো, তাহলে ইলেকট্রন পুশিং, প্লাস মানে ইলেকট্রন পুশিং। এবার ইলেকট্রন ডোনার, তার মানে ইলেকট্রনকে ডোনেট করতে হবে, তাহলে ইলেকট্রন ডোনেট কোন কোন গ্রুপ করে, আয়দার কারোর ওপর যদি মাইনাস চার্জ থাকে, নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ থাকলে ডোনেট করতে পারে অপশন 1। অপশন 2 যেটা হতে পারে সেটা হলো লোন পেয়ার, তার মানে কারোর ওপর যদি লোন পেয়ার থাকে, এই দুটো সিস্টেম যদি থাকে তাহলে কিন্তু মোটামুটি বলতে পারি সেখানে ডোনেশন আছে, তার মানে সেখানে কনজুগেশনের পসিবিলিটি আছে। এইবার আমরা ইন্ডিভিজুয়াল গ্রুপগুলোকে যদি একটু স্টাডি করি, দেখো অপশন 1-এ যেটা বলছে, অপশন এতে এই যে সিএন মানে কেমনভাবে থাকে, সি ট্রিপল বন্ড এন, এইটা একটা হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার মানে বুঝতে পারছি এইখানে প্লাস আর এর কোনো সম্ভাবনা নেই, তাহলে যেটা হতে পারে এটা মাইনাস আর, তার মানে এইটা কিন্তু অ্যান্সার হবে না। এইবার যদি আমরা সিএইচ ওর দিকে তাকাই, সিএইচ ওটা যেইভাবে থাকে এটা হলো অ্যালডিহাইড গ্রুপ, তার মানে এইটা হচ্ছে এই ফর্মে থাকে। এখানেও দেখতে পাচ্ছি এইটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেখানে কোনো লোন পেয়ার বা ডোনেশন করার কোনো জায়গা নেই, কিন্তু এইখানে যেটা হতে পারে এই যে এইখানে এই কিন্তু ইলেকট্রনটা টানবে, ইলেকট্রন উইথড্র করবে, কারণ এই কার্বনিলের কার্বনটা কিন্তু ডেল্টা পজিটিভ আর এইটা হচ্ছে ডেল্টা নেগেটিভ। অক্সিজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ, ও কি করবে, নিজের দিকে ইলেকট্রন টানবে এই পাই বন্ড থেকে, ও যত ইলেকট্রন টানবে এই কার্বনটা হচ্ছে ইলেকট্রন পজিটিভ হয়ে যাবে, তো কার্বনটা ইলেকট্রনিক্যালি পজিটিভ হয়ে যাবে। এইবার কার্বনটা যেহেতু পজিটিভ হয়ে যাবে, কার্বন আরও নিজের দিকে তাহলে টানতে চাইবে ইলেকট্রন বাইরে থেকে, তাহলে বেসিক্যালি ও কী করছে, ইলেকট্রন অ্যাকসেপ্টার, তাহলে এই গ্রুপটা ইলেকট্রন অ্যাকসেপ্টার, ইলেকট্রন ডোনার না। ইলেকট্রন ডোনার না হলে কখনোই কিন্তু প্লাস আর বা প্লাস আই যেইভাবেই তুমি ভাবো প্লাস এফেক্ট শো করবে না। আমি অপশন সিকে রেখে বুঝতেই পারছি সিটা হবে, কিন্তু ডিটা আগে দেখি। ডিতে দেখলে ডিটাকে যদি আঁকি নাইট্রো গ্রুপকে যদি আঁকো, তাহলে এই যে নাইট্রোজেন এইখানে ডবল বন্ডেড ও, এখানে প্লাস, নাইট্রোজেন যেহেতু 4টে ভ্যালেন্সি প্লাস হয়ে গেছে, আর এখানে ও মাইনাস, তাহলে এই যে এখানে যেহেতু প্লাস হয়েছে তাহলে এইটাও ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে বাইরে থেকে ইলেকট্রন আসবে, দেখে এ দেবে না, কারণ যে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সে আর দেবে কি, সে তো নেবে বাইরে থেকে। তাহলে বুঝতেই পাচ্ছি যদি প্লাস আর হতে হয় তাহলে ইলেকট্রন পুশ করতে হবে, তার মানে ইলেকট্রন পুশ করতে গেলে তোমার কাছে ইলেকট্রন ডেন্সিটি থাকতে হবে, আইদার নেগেটিভ চার্জ আছে, এক্সট্রা তোমার কাছে ইলেকট্রন আছে, বা লোন পেয়ার আছে, তার মানে এদের মধ্যে এই এ বি আর ডি এর মধ্যে কোনোটাই হবে না, হবে কে NH2। তাহলে NH2-তে গল্পটা কি হচ্ছে, NH2-তে যদি একটু ভালো করে তাকাই, দেখো এই যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনকে যদি আমি এবার লিখি যে এই নাইট্রোজেনের উপর কিন্তু একটা লোন পেয়ার আছে, তাহলে এইটা কিন্তু আমাকে খুঁজে বার করতে হবে। এই যে লোন পেয়ার থাকলো, এই লোন পেয়ারটা এখন ডোনেট করতে পারবে, এই লোন পেয়ার থাকলেই কিন্তু লোন পেয়ার ইলেকট্রন ডোনার, তাহলে লোন পেয়ার বা নেগেটিভ চার্জ যেটা আমরা এখানে দেখেছিলাম এটা খুঁজে পেয়েছি অপশন সিতে, তাহলে অন দ্য বেসিস অফ দ্যাট আমরা বুঝতেই পারলাম অপশন সি শুড বি দ্য কারেক্ট অ্যান্সার, এটা কিন্তু একদম ক্লিয়ার আমাদের কাছে। সো আমরা কি করবো, প্রথমে এই যে অপশনগুলো দেওয়া আছে এই অপশনগুলোকে আগে এঁকে ফেলবো স্ট্রাকচারাল ফর্মে। প্রথমে দেখো বেনজিন আমরা সবাই জানি, বেনজিন আঁকতে কারোর অসুবিধা হবে না, বেনজিন আমরা সবাই জানি। এইবার ন্যাপথালিন হচ্ছে দুটো বেনজিন রিংয়ের ইউনিট, তার মানে এই যে একটা ইউনিট আঁকবো আরেকটা পাশে আঁকবো, ঠিক আছে, তার মানে এই যে দুটো বেনজিন রিংয়ের ইউনিট হচ্ছে ন্যাপথালিন, তাহলে এইটা বুঝতেই পারছি এটা হচ্ছে ন্যাপথালিন। অ্যানথ্রাসিনটা যদি আগে আঁকি সুবিধা হবে, অ্যানথ্রাসিনটা দেখো এরকম, তাহলে তিনটে আমার বেনজিন রিংয়ের ইউনিট, তাহলে তিনটে বেনজিন রিংয়ের ইউনিট হচ্ছে আমার অ্যানথ্রাসিন। আর লাস্ট যেটা বাকি থাকলো সেটা হলো ফেনান্থ্রিনেও দেখবো যে ফেনান্থ্রিনেও তিনটে ইউনিট, কিন্তু সেই অ্যারেঞ্জমেন্টটা একটু আলাদা, এখানে এরকম আর কি অ্যারেঞ্জমেন্টটা হয়, ঠিক আছে, এখানে এরকম অ্যারেঞ্জমেন্টটা হয়। তাহলে এই যে এইখানে দেখতে পাচ্ছি, এই যে এইগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বেনজয়েড সিস্টেম বেসিক্যালি। সো এইখানে দেখতে পাচ্ছি অপশন এতে বেনজিন রিং একটাই, এখানে বেনজিন রিং দুটো, আর এই দুটো কিন্তু বেনজিন রিং তিনটে, তাহলে এইখানে একটাই রিং, এইখানে দুটো রিং, এই দুটোতে কিন্তু তিনটে করে রিং। এইবার কথা হলো, আর আমরা জানি বেনজিন রিংয়ে কি হয়, বেনজিন রিং কিন্তু রেজোনেন্স হয়, তাহলে বেনজিন রিংয়ে কিন্তু রেজোনেন্স হয়, কিন্তু যত আমার রিং নাম্বার বাড়বে, যত আমার রিংয়ের নাম্বার বাড়বে, তত এই রেজোনেন্স এনার্জিটা ভাগ হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এইখানে দেখো যা রেজোনেন্স এনার্জি ছিল এটা কিন্তু একটার মধ্যেই কিন্তু স্টোর হয়ে আছে, কিন্তু যখন আমি দুটো রিং করলাম ওই একই এনার্জি দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট হবে, আর এখানে যখন তিনটে রিংয়ে গেলাম তখন ওই একই এনার্জি তিনটের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। সাপোজ ধরো আমি একটা আপেল একজনকে যদি দিই তাহলে ও একা পুরোটা খেতে পারবে, কিন্তু ওই একটা আপেল যদি দুজনের মধ্যে ভাগ করে দিই তাহলে ইন্ডিভিজুয়ালি কম পাবে, অর্ধেক পেলো, আর ওই একটা আপেল যদি আমি তিনজনের মধ্যে ভাগ করে দেবি তাহলে ইন্ডিভিজুয়ালি 1/3
1/3 করে পেলো, 1/3। তাহলে বুঝতেই পারছি যত আমি ওই আপেলটার সাথে লোকজনের সংখ্যা বাড়াচ্ছি তত বেসিক্যালি কি হচ্ছে, আমার কন্ট্রিবিউশনটা কমে যাচ্ছে। তাহলে এনার্জি এখানে কি, রেজোনেন্স এনার্জির ক্ষেত্রে একই ব্যাপার হচ্ছে। কোশ্চেনটা বলেছে দেখো পার বেনজিন রিং যেহেতু বলেছে, যত আমরা রিং নাম্বার বাড়াচ্ছি, বেনজিনের রিং নাম্বার বাড়াচ্ছি, তত কি হচ্ছে, একই এনার্জি ভাগ হয়ে যাচ্ছে। এখানে ওই এনার্জিটা একটার মধ্যে ছিল, ওই একই এনার্জি দুটোর মধ্যে আছে, আর ওই একই এনার্জি তিনটের মধ্যে আছে। তাহলে সবচেয়ে বেশি স্টেবিলাইজড কোনটা হবে, বেনজিন, কেন পুরোটা একটার মধ্যেই আছে, ভাগ হয়নি। এখানে পুরোটা দুটোর মধ্যে ভাগ হয়ে গেছে, তাহলে আলটিমেট পার বেনজিন রিং কমে গেছে। এখানে পুরো এনার্জিটা তিনটের মধ্যে ভাগ হয়ে গেছে, তার মানে পার বেনজিন রিং এখানে আরও কমে গেছে। তাহলে বুঝতেই পারছি অপশন এ বি সি ডির মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম যেটা হবে সেটা হলো অপশন এ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। এইবার যাচ্ছি আমরা পরের কোয়েশ্চেনে। পরের কোয়েশ্চেন দেখব। পরের কোয়েশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং রেজোনেন্স স্ট্রাকচার ইজ দ্য মেজর কন্ট্রিবিউশন টু দ্য রেজোনেন্স হাইব্রিড। আমি প্রথমেই বলেছি এই যে রেজোনেন্সের যখন কন্ট্রিবিউশন স্ট্রাকচার, যখন স্টেবিলিটি দেখবো রেজোনেটিং স্ট্রাকচারগুলোর, তিনটে জিনিস মাথায় রাখতে হয়। প্রথমেই দেখতে হয় পুরো জিনিসটা নিউট্রাল আছে কিনা, তার মানে আমাদের রুল অফ নিউট্রালিটি, এটা হচ্ছে প্রথম দেখতে হয় রুল অফ নিউট্রালিটি। সেকেন্ড যেটা দেখতে হয় অক্টেট স্টেবিলিটি, এটা অক্টেট স্টেবিলিটি দেখতে হয় সেকেন্ড। আর থার্ড দেখতে হয় ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি তার মানে যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার উপর যাতে নেগেটিভটা থাকে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি। তার মানে এই সিরিজে কিন্তু আমরা দেখা প্র্যাকটিস করব, প্রতিটা কোয়েশ্চেন এই সিরিজে দেখা প্র্যাকটিস করব। সো তারপরে যদি না মেলে পরের অ্যাপ্রোচে যাব, কিন্তু আপাতত আমাদের কিন্তু এই হ্যাবিটটা করতে হবে যে প্রথমে নিউট্রালিটি, অক্টেট স্টেবিলিটি আর ইলেকট্রোনেগেটিভিটি। এইবার দেখো খুব ভালো করে যদি দেখি, এইখানে কোনো কেউই নিউট্রাল নাই, এখানেও একটা প্লাস আছে, এখানেও একটা প্লাস আছে, ঠিক আছে। তার মানে প্রথমটা দিয়ে আমরা অ্যান্সার করতে পারবো না। তো এইবার যেটা করতে হবে অক্টেট স্টেবিলিটি, এইটা হচ্ছে মেন, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এটা দিয়ে করতেই পারবো। প্রথমটার ক্ষেত্রে দেখছি এই কার্বনটায় কটা ইলেকট্রন আছে, 6 ইলেকট্রন সিস্টেম, তার মানে এটা হচ্ছে 6 ইলেকট্রন সিস্টেম, 2 4, আর এই হাইড্রোজেনের সাথে দুটো ইলেকট্রন আছে, ওই বন্ডটা এখানে সিগমা বন্ড আছে, তার মানে 6 ইলেকট্রন, মানে বেসিক্যালি একটা কার্বোক্যাটায়ন। তার মানে যখনই কার্বোক্যাটায়ন দেখবে, কার্বোক্যাটায়নগুলো 6 ইলেকট্রন, তার মানে এইটা কিন্তু লেস দ্যান অক্টেট, তাহলে এইটা হচ্ছে ইনকমপ্লিট অফ অক্টেট, তাহলে ইনকমপ্লিট অফ অক্টেটস, তাহলে অক্টেট হয়নি। কিন্তু আমরা যদি এইখানে তাকাই, এইখানে খুব ভালো করে দেখলে সবাই অক্টেট, তার মানে যেখানে পাবো সবাই অক্টেট সেখানে কিন্তু বেশি স্টেবিলিটি। তাহলে খুব ভালো করে তাকাও, এইখানে দেখতে পাচ্ছি এই কার্বনটার সাথে 4টে বন্ড, সো এখানে দেখতে পাচ্ছি 3টে সিগমা বন্ড, একটা 3টে, আর এইখানে একটা পাই বন্ড আছে, তার মানে টোটাল 4টে বন্ড, মানে 8টা ইলেকট্রন, এই কার্বন কিন্তু 8টা ইলেকট্রন। সিমিলারলি যদি অক্সিজেনের কথাও ভাবি, দেখো এই রেজোনেন্সটা কিভাবে হয়েছে, এইখানে অক্সিজেনের লোন পেয়ার ছিল, অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে, তার মধ্যে একটা আমার এইখানে গেছে, তাহলে একটা লোন পেয়ার যদি এইখানে ইনভলভ হয়, তাহলে অক্সিজেনের লোন পেয়ার যদি ইনভলভ হয় এখানে ডবল বন্ড আসবে, আর অক্সিজেনের মাথায় প্লাস আসবে, সেটাই এসছে। তার মানে এইখানে এখনো একটা লোন পেয়ার কিন্তু বেঁচে আছে, তার মানে একটা লোন পেয়ার তো ইনভলভ হয়ে গেছে কিন্তু একটা লোন পেয়ার বেঁচে আছে। আমরা যদি এখন অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট দেখে রাখো, অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট কিন্তু এখনো এখানে 8 আছে। খুব ভালো করে যদি দেখি, এই দুটো বন্ড তার মানে 4 হয়ে গেছে, এই যে CH3 এই কার্বনের সাথে বন্ড, তার মানে আরো দুটো বাড়বে 6, আর এই লোন পেয়ার তার মানে 8, টোটাল 8। তার মানে এই যে কম্পাউন্ড 2 তে কিন্তু সবাই অক্টেট স্টেবল, তাহলে এই যে কম্পাউন্ড 2 তে সবাই অক্টেট স্টেবল আছে, তাহলে অক্টেট স্টেবিলিটি কিন্তু ওবে করছে, ঠিক আছে। মনে হতে পারে যেটা ভুল হয়, অক্সিজেন তো বেশি ইলেকট্রোনেগেটিভ, তার মানে অক্সিজেনের উপর প্লাস চার্জ আর কি স্টেবল না, কিন্তু সেটা তারপর আমি অর্ডারটা বলতে বলেছি, অর্ডারটা হিসাবে দেখে এই অর্ডারটা মাথায় রাখবো, অক্টেট আগে দেখবো তারপর গিয়ে ইলেকট্রোনেগেটিভিটি। এখানে তো অক্টেটেই তো আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে অক্টেট স্টেবিলিটিতে, এইটা অক্টেট স্টেবল না, এইটা অক্টেট স্টেবল, তার মানে 2 আর 1 এর মধ্যে কে বেশি স্টেবল হবে, বুঝতেই পারছি 2 একই স্টেবল হবে, তাহলে অপশন 1 তো বেশি স্টেবল হবেই না, কেন অপশন 1 এ ইনকমপ্লিট অফ অক্টেট। অপশন বি যেটা আছে, অপশন বিতে আছে 2 ইজ মোর স্টেবল, সেটাই তো হবে, সবাই অক্টেট স্টেবল। অপশন সি বোথ হ্যাভ ইকুয়াল কন্ট্রিবিউশন, কখনোই ইকুয়াল কন্ট্রিবিউশন হবে না, কারণ এইটা মোর স্টেবল, আর মোর স্টেবল যদি হয় তার কন্ট্রিবিউশন বেশি থাকবে। আর দে আর নট রেজোনেটিং স্ট্রাকচার, কিন্তু এইটাও ফলস, তার মানে এটা তিনটেই ফলস। এইটা ফলস কেন, এটা অবশ্যই রেজোনেন্স, এই লোন পেয়ারটা কিন্তু এইভাবে রেজোনেন্সে টেক পার্ট করছে। তার মানে ইন শর্ট আমরা বলতে পারি যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এবার কোয়েশ্চেন নাম্বার 12, দেখো কোয়েশ্চেন নাম্বার 11 আমরা কমপ্লিট করার পর আমরা দেখছি কোয়েশ্চেন নাম্বার 12 বলছে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। দেখো এই যে এতগুলো লেখা দেখে ভয় পাবো না, আর লেখা দেখে কনফিউজ হয়ে ভুল উত্তর দেবো না, ঠিক আছে, এগুলো হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে কমন প্রবলেম। এই কমন প্রবলেমগুলো সলভ করার জন্যই কিন্তু বেসিক্যালি এইভাবে করানো, ঠিক আছে, এই কমন প্রবলেমগুলো সলভ যাতে হয়। অ্যান্সার তো বলে দেওয়াই যায় যে অপশান এটা হচ্ছে অপশান বি বা অপশান সি, এরকম তো বলে দেওয়াই যায়, কিন্তু
ওইটা সলিউশন না, ওইটা আমি চাইও না। ভুলটা কেন ভুল হলো, ভুলটা কি করলে ভুল হবে না, সেইগুলো কিন্তু আমরা খুঁজে বার করব। সো চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ওয়ান্স গিভেন বিলো ফর দ্য টু অ্যানিলিনিয়াম আয়ন স্ট্রাকচার। তার মানে অ্যানিলিনিয়াম কীভাবে তৈরি হয় আগে দেখি, বা কাকে বলে। এইটা দেখো অ্যানিলিন, তার মানে অ্যানিলিন কি, অ্যানিলিন হলো বেনজিন রিংয়ের ওপর NH2 থাকলে এটাকে বলি আমরা অ্যানিলিন। তার মানে এইখানে যখন H প্লাস অ্যাড হয়, তার মানে H প্লাস অ্যাড হলে তাহলে এখানে কি হবে, একটা H প্লাস অ্যাড হয়ে যাবে। তাহলে এই লোন পেয়ারটা যখন H প্লাসকে অ্যাবস্ট্রাক্ট করে তখন এটা তৈরি হয় NH3 প্লাস, এটা তৈরি হয়। তাহলে এইটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে অ্যানিলিনিয়াম। অ্যানিলিনিয়াম জাস্ট লাইক অ্যামোনিয়াম, আমরা যদি আজকে অ্যামোনিয়াকে H প্লাস দিই কি তৈরি হয়, সেটা NH4 প্লাস, সেটাকে আমরা কি বলি অ্যামোনিয়াম। তেমনই এখানে অ্যানিলিন, এটা হচ্ছে অ্যানিলিন, অ্যানিলিনে H প্লাস দিচ্ছি তৈরি হবে অ্যানিলিনিয়াম। এই টাইপের কনসেপ্টগুলো আনতে হবে মাথার মধ্যে, ঠিক আছে। এইবার একটা যেমন রেজোনেন্সের ডবল হেডেড অ্যারো দিয়ে আমাদের এই ফর্মটা এঁকেছে। এই ফর্মটা কীভাবে যেতে পারে, যায় কি যায় না পরের কথা, বা স্টেবল কি স্টেবল না, কিন্তু কী করে হয়েছে খুব ভালো করে যদি দেখি। এই যে পাই বন্ডটা এখানে গেছে, পাই বন্ডটা এখানে গেলে দেখো এখানে সিঙ্গেল বন্ড ছিল, এখন এখানে সিঙ্গেল বন্ড নেই, ডবল বন্ড। আর এই যে ইলেকট্রনটা চলে গেছে এখানে কিন্তু পজিটিভ চার্জ, এতটা অবধি হয়ে গেল আমাদের। এইবার আমি অপশানগুলোতে যাচ্ছি, দেখো ভালো করে। অপশান এ বলছে 2 is not a acceptable canonical form because, বিতে বলছে 2 is not acceptable, মানে বুঝতেই পারছি ABC-তে 2টা অ্যাকসেপ্টেবল না। কারণটা একটু দেখি 2টা অ্যাকসেপ্টেবল কেন না, তারপরে আমি আবার যাচ্ছি। 2টা অ্যাকসেপ্টেবল না কারণ বলছে এইখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি দেখো, নাইট্রোজেনের ভ্যালেন্সি কত হয়েছে, টোটাল ভ্যালেন্সি ইলেকট্রন কত হয়েছে, নাইট্রোজেন আমার এখানে 5টা ভ্যালেন্সি হয়ে গেছে। তার মানে এইখানে কিন্তু নাইট্রোজেনের ভ্যালেন্সি হয়েছে 5, যেটা ইম্পসিবল, ঠিক আছে। নাইট্রোজেনের ভ্যালেন্সি 5 হতেই পারে না, ঠিক আছে। ম্যাক্সিমাম নাইট্রোজেন 4টে বন্ড করতে পারে, এই যে এইখানে যেমন 4টে বন্ড করেছে, ওর লোন পেয়ারটা দিয়ে যদি বন্ড করে তাহলে টেট্রাভ্যালেন্ট অবধি হয়ে গেছে, পেন্টাভ্যালেন্ট হতেই পারে না। তাহলে এইখানে দেখতে পাচ্ছি 10টা ভ্যালেন্স ইলেকট্রন, মানে এইটা খুব আনস্টেবল, এটা হতেই পারে না, এটা ভেরি ভেরি আনস্টেবল। এইবার তুমি যাও, তোমরা বুঝে গেছো জিনিসটা কি হতে চলেছে। সো এবার আমরা অপশানে যাই, কি বলছে দেখো, আমরা দেখো 2 is not acceptable, তাই 2টা তো অ্যাকসেপ্টেবল না বুঝতেই পাচ্ছি, কিন্তু কেন অ্যাকসেপ্টেবল না দেখো 10টা। তাহলে এই অপশানটাকে খুঁজে বার করতে হবে। তাহলে এই অপশানটা কোথায় আছে, অপশান সিতে দেখো এইটা আছে, 2 is not a acceptable canonical form because nitrogen has 10 valence electron। তার মানে এইটা তো বুঝতেই পাচ্ছি অপশান সিটা কারেক্ট হবে। সো অপশান সিটা বুঝতে পারলাম যে অ্যাকসেপ্টেবল কেন না, কারণ 10টা ভ্যালেন্স ইলেকট্রন তো হতেই পারে না, 5টা বন্ড হবে কোথা থেকে, কে দেবে, নাইট্রোজেন হতে পারে নাকি, কোনোদিন হতে পারে না। তো অপশান সি কিন্তু আমার পুরোপুরি ভুল, এটা কিন্তু একদম ক্লিয়ার। সো অর্গানিক কেমিস্ট্রি করতে গেলে বারবার বলি চোখটাকে ভালো করতে হবে, ঠিক আছে। তার এই চোখটাকে যত ভালো ভালো করবো তত কিন্তু আমরা এরকম উত্তরগুলো কিন্তু দেখেই আমাদের চোখের সামনে চলে আসবে। সো চলো কোয়েশ্চেন নাম্বার 13-এ যাই, কি বলছে সেখানে আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 13, আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 13-এ চলে এসেছি। দেখো আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড হুইচ ইজ নট রেজোনেন্স স্টেবিলাইজড। যখনই এরকম অপশান দেখছি যে ইন ওয়ার্ডস আছে, দেখে একটা ভয় হয়, ভয় থেকে কনফিউশন হয়, প্যানিক হয়, প্যানিক থেকে এ হবে না বি হবে না সি হবে, হয়তো মনে হচ্ছে এ, তারপরে মনে হলো না 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 এটা বি হবে, এই প্যানিক হলো, লিখে আসলাম সি। তার মানে এই যে ওভারঅল একটা কনফিউশন হলো, কেন, এই স্ট্রাকচারগুলো সম্বন্ধে আমাদের ধারণা নেই বলে। আমরা কি করব, এই নামগুলোকে ইন স্ট্রাকচারে কনভার্ট করব। তাহলে স্ট্রাকচার কনভার্ট করলে তারপর তো আমাদের চোখ অ্যাডজাস্ট করে নিয়েছে কোথায় রেজোনেন্স হয় কোথায় হয় না। চলো শুরু করা যাক। দেখো ভিনাইল আর অ্যালাইল করার আগে আমি একটা কথা বলবো। ভিনাইল মানে আমি আগে ভিনাইল ক্লোরাইডটা আঁকবো, ঠিক আছে, ভিনাইল ক্লোরাইডটা আঁকবো আগে। তাহলে ভিনাইল ক্লোরাইড মানে ডবল বন্ড কার্বনের সাথেই ক্লোরিন অ্যাটাচ। তার মানে একটু ভালো করে দেখি যে ডবল বন্ড কার্বনের সাথেই ক্লোরিন অ্যাটাচ। তার মানে যদি ডবল বন্ড কার্বনের সাথেই যদি কোনো গ্রুপ অ্যাটাচ থাকে সেটাকে বলে ভিনাইল। তার মানে আজকে ক্লোরিন অ্যাটাচ আছে, তার মানে সেটাকে বলছি ভিনাইল ক্লোরাইড। তার মানে ডবল বন্ড কন্টেনিং কার্বনের সাথেই আমার ক্লোরিন ইজ অ্যাটাচ, তার মানে এটা ভিনাইল। আর ফেনক্সাইড, পরেরটা হচ্ছে ফেনক্সাইড। সবকটাকে আগে আঁকি ভালো করে। ফেনক্সাইড নামটা দেখেই বোঝা যাচ্ছে কোথা থেকে এসছে, ফেনল। তার মানে আমরা জানি ফেনল মানে একটা বেনজিন রিং থাকবে, তার উপর OH, তার মানে এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে ফেনল। সো এইখান থেকে যখন H প্লাস বেরিয়ে যাবে তখন এটা কি হিসাবে থাকবে, এটা হচ্ছে O মাইনাস। তার মানে আমরা যদি আঁকি তাহলে এটা কি হিসাবে থাকবে, দেখো এইখানে দেখবো যে O মাইনাস, ঠিক আছে, এটা বেনজিন রিং, এটা হচ্ছে O মাইনাস হিসাবে আছে, ঠিক আছে, এটা O মাইনাস, এটাকে বলছি ফেনক্সাইড। এইবার কি আছে, অ্যালাইল ক্লোরাইড। নামটা শুনে দেখো ভিনাইলের মতন লাগছে না, কিন্তু এক্স্যাক্ট ভিনাইল না, তাহলে তো একই স্ট্রাকচার হতো। অ্যালাইল আর ভিনাইলের তফাৎ হচ্ছে, ভিনাইলে যেটা হয় ডবল বন্ডের সাথে কোনো গ্রুপ আছে, ডবল বন্ড কার্বনের সাথে কোনো গ্রুপ। অ্যালাইল মানে
ডবল বন্ড কার্বনের পাশের কার্বনের সাথে কোনো গ্রুপ, দেখো আমি আঁকছি, অ্যালাইল ক্লোরাইড মানে ডবল বন্ড কার্বন, ডবল বন্ডেড কার্বন, তার পাশে আমার আরেকটা কার্বন আছে, তার সাথে আমার গ্রুপটা আছে, এইটা হচ্ছে অ্যালাইলিক ক্লোরাইড। খুব ভালো করে দেখো, এখন খুব ক্লিয়ার হয়ে যাবে। ভিনাইল ক্লোরাইড মানে ডবল বন্ড কার্বনের সাথে যদি কিছু থাকে সেটাকে বলবো ভিনাইল, আর অ্যালাইল মানে ডবল বন্ডের পাশের কার্বনের সাথে যদি কেউ থাকে সেটা হচ্ছে অ্যালাইল। এখন ক্লোরিন আছে বলে এটাকে ক্লোরাইড ক্লোরাইড বলছি, আর যদি OH থাকতো অ্যালকোহল অ্যালকোহল বলতাম। তাই সেইটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ভিনাইল আর অ্যালাইল বোঝা। তার মানে ভিনাইল মানে, আমি আবার বলছি, আমার সাথে রিপিট করি, এই পড়তে পড়তে একবার করে রিপিট করি, নিজের মাইন্ডের সাথে অটোমেটিক কিন্তু সেট হয়ে যায়। ভিনাইল ক্লোরাইড মানে ডবল বন্ড কন্টেনিং কার্বনের সাথে যদি Cl থাকে তাহলে সেটাকে বলবো ভিনাইল ক্লোরাইড। আর অ্যালাইল ক্লোরাইড কখন বলবো? ডবল বন্ড কার্বনের পাশের কার্বনের সাথে যদি থাকে, এখানে ডবল বন্ড কার্বন তার পাশের কার্বনের সাথে হয়ে গেল। লাস্টের যেটা আছে এন মিথাইল পিরোল, তার মানে আগে যেটা করতে হবে আমাকে পিরোলের সাথে আলাপ করতে হবে। পিরোল কি? পিরোল মানে কি? পিরোল এখন হচ্ছে লাস্ট আমরা যেটা করব, পিরোলটাকে আঁকি, তারপরে হচ্ছে পরেরটা দেখছি পিরোল। তাহলে পিরোল হচ্ছে একটা হেটেরোসাইক্লিক রিং, 5 মেম্বার রিং। এখানে নাইট্রোজেন, আমার এইখানে বন্ড থাকবে এইটা, তাহলে এইখানে এই দুটো থাকে, আর এইখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা, ঠিক আছে। তার মানে এইটা একটা অ্যারোমেটিক তো জানি, কিন্তু এটা একটা 5 মেম্বার রিং, ঠিক আছে। এইবার খুব ভালো করে যদি তাকাই কোথায় রেজোনেন্স হচ্ছে একটু বলতে পারবো? রেজোনেন্স হওয়ার কন্ডিশন বা এগুলো কেমন করে দেখেছিলাম যে কোন কোন সিস্টেমে রেজোনেন্স হয়। দেখো ডবল বন্ডের পাশে যদি কোনো লোন পেয়ার দেখো, ডবল বন্ডের পাশে যদি কোনো পজিটিভ চার্জ দেখো, ডবল বন্ডের পাশে যদি কোনো নেগেটিভ চার্জ দেখো, ডবল বন্ডের পাশে যদি কোনো ডবল বন্ড দেখো, ঠিক আছে, এরকম টাইপের জিনিস যদি দেখি, বা ডবল বন্ডের পাশে যদি কোনো ফ্রি র্যাডিক্যাল দেখো, এই টাইপের জিনিস কিন্তু অলরেডি আমি ভিডিওতে বলেছি, বারবার বলছি, যারা ভিডিওটা ভালো করে দেখিনি খুব ভালো করে ভিডিওটা দেখে খাতায় নোট করবো। আমার রেজোনেন্সের ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো ডবল বন্ডের পাশে ওই কটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলেই আমার রেজোনেন্স হয়। এইখানে দেখো একবার, মানে অপশন এ থেকে শুরু করি। অপশন এতে কি হচ্ছে? ডবল বন্ড, এটা ডবল বন্ড আছে। এইবার এইখানে দেখতে পাচ্ছি ক্লোরিন তো এখানে আছে, কিন্তু আমাদের দেখতে হবে ক্লোরিনের ওপর লোন পেয়ার আছে, তাহলে দেখতে পারলাম ডবল বন্ডের পাশে যে অ্যাটম আছে তার উপর লোন পেয়ার আছে, লোন পেয়ারটা কি এইখানে আসতে পারে, আর এইটা হচ্ছে খুলতে পারে, তার মানে এখানে রেজোনেন্স ইজ পসিবল। তার মানে বুঝতে পারছি কম্পাউন্ড এতে আমার রেজোনেন্স হবে, কোনো রকম অসুবিধা নেই যে ডবল বন্ডের পাশের অ্যাটমে লোন পেয়ার আছে। এইবার দেখি ফিনক্সাইডে একই গল্প, শুধু নেগেটিভ চার্জ, তার মানে এখানে ডবল বন্ডের পাশের অ্যাটমে নেগেটিভ, এও তাহলে রেজোনেন্সে আসবে এইভাবে, এইটা এই সাইডে আসে আর এটা এখানে আসে, তাহলে এটা হয়ে গেল। তার মানে যখনই তুমি ডবল বন্ডের পাশের অ্যাটমে লোন পেয়ার পাবে, যখনই তুমি ডবল বন্ডের পাশের অ্যাটমে নেগেটিভ চার্জ পাবে, যখনই তুমি ডবল বন্ডের পাশের অ্যাটমে পজিটিভ ফ্রি র্যাডিক্যাল ডবল বন্ড এইগুলো পাবে, তখন কিন্তু রেজোনেন্স হচ্ছে। পিরোলে দেখো আমি এটা আসছি অপশন সিতে, পিরোলে আগে দেখে নিই, তাহলে অপশন বি হয়ে গেল আমাদের, অপশন সি এটা, অপশন ডি। এবার পিরোলে দেখি, সো এইখানে কি হবে, এখানে লোন পেয়ারটা এখানে দেখতে পাচ্ছি ডবল বন্ডের পাশের অ্যাটমে লোন পেয়ার, এই দেখো ডবল বন্ড তার পাশের অ্যাটম নাইট্রোজেন, এইটা ডবল বন্ডের কার্বনের পাশের অ্যাটম নাইট্রোজেন, সেখানে লোন পেয়ার। তার মানে কি হবে, এইটা এখানে যেতে পারে, এইটা এখানে যাবে, এই বন্ডটা এখানে যাবে, এটা কিন্তু মুভ করবে, এইভাবে চলতে থাকবে, তার মানে রেজোনেন্সটা হচ্ছে। তার মানে আমরা কি শিখলাম, যে ডবল বন্ডের পাশের অ্যাটমে এখানে দেখতে পাচ্ছি আইদার লোন পেয়ারে আছে বা নেগেটিভ চার্জ আছে এখানে, তার মানে এইখানেও রেজোনেন্স হচ্ছে, এখানেও রেজোনেন্স হচ্ছে, এখানেও রেজোনেন্স হচ্ছে। কিন্তু এইখানে যদি ভালো করে তাকাও, এইখানে দেখো ডবল বন্ডের পাশের কার্বনে কোনো অ্যাটমে কিন্তু লোন পেয়ার নেই, নেগেটিভ চার্জ নেই, পজিটিভ চার্জ নেই, কিচ্ছু নেই, তার পাশে Cl আছে, তার মানে এই যে Cl কিন্তু একটা কার্বন দূরে আছে, তার মানে এইখানে কিন্তু রেজোনেন্স হবে না, তাহলে এইখানে কিন্তু রেজোনেন্সের চান্স নেই, তার মানে রেজোনেন্স কিন্তু এখানে হলো না। রেজোনেন্স হতে গেলে কি হওয়ার কথা ছিল, ডবল বন্ডের পাশের অ্যাটমে আইদার লোন পেয়ার, এরকম লোন পেয়ার বা নেগেটিভ চার্জ, কিন্তু এটা তো আমার অ্যালাইল ক্লোরাইডে হচ্ছে না, তাহলে বুঝতেই পারছি কোথায় রেজোনেন্স হবে না, কে রেজোনেন্স স্টেবিলাইজ না, তাহলে চোখ বন্ধ করে অপশন সি। তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো করতে গেলে আমার একদম বেসিক লেভেলটা ভালো করতে হবে। শুধু একটাই কথা বলবো, এখানে এন মিথাইল পিরোল বলেছিল, তাই এন মিথাইল এখানে পিরোল করে আমি যদি এন মিথাইল পিরোল করি তাহলে এইখানে একটা মিথাইল গ্রুপ দিয়ে দেবো, জাস্ট এখানে একটা মিথাইল গ্রুপ, বাকিটা চেঞ্জ কিছু হবে না, জাস্ট কম্পাউন্ডটা এন মিথাইল পিরোল, ঠিক আছে। আমরা তাহলে এই টাইপের জিনিস কিন্তু খুব ইজিলি করতে পারবো। তার মানে এখানে দেখো চারটে অপশানের মধ্যে ভিনাইল ক্লোরাইড, ফেনক্সাইড, অ্যালাইল ক্লোরাইড আর এন মিথাইল পিরোল, তাহলে এটাকে আমি দেখিয়ে দিই এখন, এন মিথাইল, তাহলে এন মিথাইল পিরোল মানে এই যে নাইট্রোজেনের সাথে একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে এই তিনটে এ বি আর ডিতে কিন্তু রেজোনেন্স হচ্ছে।
আমার সিতে কিন্তু রেজোনেন্স হচ্ছে না, তার কারণ ডবল বন্ডের পাশের কার্বনে কিন্তু কোনো রকম আমার লোন পেয়ার নেগেটিভ দেখছি না। তার পাশের অ্যাটমে কিন্তু একটা লোন পেয়ার আছে, তার পাশের অ্যাটমে লোন পেয়ার 2-3টে আছে, কিন্তু আমার সেটা থাকলে তো হবে না। আমার থাকার কন্ডিশন কি ছিল, ডবল বন্ডের পাশের অ্যাটমেই কিন্তু আমার লোন পেয়ার থাকার কথা ছিল, কিন্তু এখানে তা হচ্ছে না। তার মানে চোখ বন্ধ করেই বুঝতে পারছি অপশন সি তো কারেক্ট অ্যান্সার হবে। চলো পরের কোয়েশ্চেনে যাই। সো কোয়েশ্চেন নাম্বার 14 বলেছে ফাইন্ড দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি অফ দ্য রেজোনেটিং স্ট্রাকচার। খুব ভালো করে দেখবো। দেখো প্রথমেই যদি আমি 1, 2, 3 এর দিকে তাকাই, সবচেয়ে খারাপ কোন জায়গাটাকে লাগছে বুঝতে পারবো। চোখটাকে অ্যারেস্ট করো, দেখো আমার এই যে কম্পাউন্ড 2তে খুব ভালো করে যদি তাকাও, নাইট্রোজেনের দিকে তাকাও তো নাইট্রোজেনটা কত হয়ে যাচ্ছে, ভ্যালেন্সি 5। দেখো নাইট্রোজেনে কিন্তু ভ্যালেন্সি 5 হয়ে গেছে, তার মানে এখানে 10টা ভ্যালেন্সি ইলেকট্রন। আমরা বলেছিলাম 10টা ভ্যালেন্সি ইলেকট্রন নাইট্রোজেন হতেই পারে না, তো নাইট্রোজেনের 10টা ভ্যালেন্সি, নাইট্রোজেনের ভ্যালেন্সি কখনো 5 হতেই পারে না, এখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি 5 হয়ে বসে আছে, তাহলে এটা হতেই পারে না। তার মানে সবচেয়ে আনস্টেবল হবে এটা, এটা তার মানে কম্পিটিশনে নেই, তার মানে এটা সবচেয়ে মিনিমাম হবে। তাহলে 2 যেখানে মিনিমাম হবে সেটাই আনসার। তার মানে দেখতে পাচ্ছি অপশন বি আর ডিতেই শুধু একমাত্র 2টা মিনিমামে আছে। এইবার 2টা নিয়ে কোনো সমস্যা নেই, 2টা মিনিমাম আমরা বুঝে গেছি। এবার 1 আর 3তে দেখতে পাচ্ছি কি নিউট্রাল তো আছে, কিন্তু সবাই অক্টেট স্টেবিলাইজড। খুব ভালো করে দেখো, এই কার্বনটাও 8টা ইলেকট্রন আছে, এখানে 2টো হাইড্রোজেন মানে 4টে ইলেকট্রন, এই বন্ডে 2টো ইলেকট্রন 6টা, আর নেগেটিভ চার্জ মানে 2টো ইলেকট্রন 8টা। এখানেও কিন্তু 8টা, মানে সবাই 8টা আছে, তাই এখানেও 8টা আছে। সো যখন অক্টেট ইকুয়াল হয়ে যায় তখন আমরা কাকে দেখি, রুল অফ ইলেকট্রোনেগেটিভিটি। দেখো যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার উপর নেগেটিভ চার্জ থাকবে। এইখানে খুব ভালো করে দেখি একটা অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আছে, তার মানে আমরা বলেছিলাম না এই যে ফোন কলটা ভালো করে দেখবো, ঠিক আছে, এই এলিমেন্টগুলোর ওপর নেগেটিভ চার্জ হলে কিন্তু ভালো। এইবার দেখতে পাচ্ছি এইখানে অক্সিজেন থাকা সত্ত্বেও নেগেটিভ চার্জটা কোথায় হচ্ছে, কার্বনের ওপর। এইটা তো আনফেয়ার, কারণ একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট থাকা সত্ত্বেও কখনো এরকম লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের উপর নেগেটিভ চার্জ হতে পারে না। তার মানে কার্বন আর অক্সিজেন যদি দুজনেই থাকে তাহলে নেগেটিভ চার্জ হবে অন অক্সিজেন, তার মানে এইটা কিন্তু কনফার্ম হতেই হবে। তার মানে প্রথমে কোনগুলো হতে পারে না আগে কাটি। তাই দেখো অপশান এ তো হতেই পারে না, কারণ 2টা সবচেয়ে আনস্টেবল। অপশান সিও হতে পারে না, কারণ সেখানে 1টা আনস্টেবল। তার মানে আইদার হবে অপশান বি, না হলে হবে অপশান ডি। কিন্তু 2 এর পর আমরা দেখলাম 1 আর 3 এর মধ্যে 3 ইজ মোর স্টেবল দেন 1, তার মানে সবচেয়ে বেশি স্টেবল কে 3, তারপর 1, তারপর হচ্ছে 2, তার মানে এইটা কিন্তু অপশান বি। তার মানে বুঝেই গেলাম যে আমাদের এই কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, কারণ 1 আর 3কে আমরা কোন রুলে আমরা আলাদা করলাম, রুল অফ ইলেকট্রোনেগেটিভিটি, কারণ এখানে অক্টেট সেম হয়ে গেছে। অক্টেট যখন সেম হয়ে যাবে তখন সেটাকে রুল অফ ইলেকট্রোনেগেটিভিটিতে ফেলবো। তাহলে এইটা হবে আমাদের কারেক্ট অ্যাপ্রোচ, তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর কোয়েশ্চেন নাম্বার 14। সো আমরা দেখতে দেখতে একদম ফাইনাল কোশ্চেনে চলে এসেছি, ফাইন্ড দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি অফ দ্য ফলোইং স্পিসিস। খুব ইম্পর্টেন্ট, খুব কনসেপচুয়াল, এই টাইপের কোশ্চেনগুলো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, একদম নিজেদের তৈরি করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছি পজিটিভ চার্জের পাশে লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার আছে মানে এখানে রেজোনেন্স হবে, তার মানে পজিটিভ চার্জের পাশে লোন পেয়ার থাকা মানেই তো আমরা বুঝে গেছি, চোখ তো অ্যাডজাস্ট হয়ে গেছে, রেজোনেন্স হবে। তার মানে এইখানে বলতে পারবো এটা রেজোনেন্স স্টেবিলাইজড। অ্যাট দ্য সেম টাইম এইটা 3 ডিগ্রি। খুব ভালো করে যদি দেখি, একটা অ্যালকাইল গ্রুপ, 2টো অ্যালকাইল গ্রুপ, আর এই পুরোটা একটা আর গ্রুপ। আমরা যারা ইন্ডাকটিভ এফেক্টের কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ দেখেছি তাদের কাছে এইগুলো কিন্তু অনেক এখন ইজি। তার মানে এইটা একটা অ্যালকাইল গ্রুপ, এইটা একটা অ্যালকাইল গ্রুপ, এইটা একটা অ্যালকাইল গ্রুপ, মানে 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ। মানে 3 ডিগ্রি হলে সেটা হাইলি স্টেবল হয়ে যায়, আমরা জানি, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে তো আমরা কার্বনের ওপর পজিটিভ চার্জ, কোনো কিছুর ওপর পজিটিভ চার্জ থাকলে সেটাকে ইলেকট্রন দিয়ে স্টেবল করতে হয়, ইলেকট্রন দিয়ে। তাহলে ইলেকট্রন দিয়ে স্টেবল করবো মানে যদি আর ভাবি প্লাস আর ভাববো, আর আই ভাবলে প্লাস আই ভাববো, তার মানে সব প্লাস দিয়ে ভাববো, ঠিক আছে। তার মানে এইটা 3 ডিগ্রি প্লাস রেজোনেন্স আছে, তার মানে বুঝতেই পারছি এইটা কিন্তু হাইলি স্টেবল। তার মানে এই যে আমার কম্পাউন্ড 1টা কিন্তু হাইলি স্টেবল, এটা বুঝতেই পারছি। এইবার যদি আমি কম্পাউন্ড 2টায় যাই, কম্পাউন্ড 2তে দেখতে পাচ্ছি কোনো রকম অক্সিজেন নেই, মানে কোনো রকম রেজোনেন্সের চান্স নেই, শুধু আমার ইন্ডাকটিভ এফেক্ট হতে পারে। তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি কত ডিগ্রি, 2 ডিগ্রি। দেখো এইখানে একটা আর গ্রুপ, আবার এই সাইডে একটা আর গ্রুপ, ঠিক আছে। তাহলে এইটা 2 ডিগ্রি, তাহলে এইটা হচ্ছে 2 ডিগ্রি। আর 2 ডিগ্রি মানে আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার জানি, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে স্টেবিলিটি অর্ডার জানি 3 to 1, তার মানে সবচেয়ে বেশি স্টেবল 3, তারপর 2, তারপর 1। তাহলে এটা 2 ডিগ্রি প্লাস কোনো রেজোনেন্স নেই, তার মানে এইখানে শুধুমাত্র কি আছে, এখানে অপারেশন হবে শুধুমাত্র ইন্ডাকটিভ এফেক্ট। তার মানে এখানে এই যে এইভাবে ডোনেট করছি ইন্ডাকটিভ এফেক্ট, এখানে ইন্ডাকটিভ এফেক্ট ডোনেট করছে, ইলেকট্রন ডোনেট করছে, কিন্তু দুটো সাইড দিয়ে করছে, ঠিক আছে। এখানে যেমন 3টে সাইড দিয়ে হচ্ছিল, এখানে দুটো সাইড দিয়ে, কারণ 3 ডিগ্রি ছিল, এখানে দুটো সাইডে 2 ডিগ্রি প্লাস এখানে রেজোনেন্স ছিল, কিন্তু এখানে রেজোনেন্স নেই, শুধু ইন্ডাকটিভ এফেক্ট।
এইবার অপশন সিতে দেখতে পাচ্ছি বা কম্পাউন্ড 3তে দেখতে পাচ্ছি এইখানেও পজিটিভের পাশে কিন্তু লোন পেয়ার আছে, আর পজিটিভের পাশে লোন পেয়ার মানেই চোখ অ্যাডজাস্ট করেছে রেজোনেন্স, তার মানে এখানে কিন্তু প্লাস আর আছে, রেজোনেন্স আছে। অ্যাট দ্য সেম টাইম এটা কত ডিগ্রি, এটা কিন্তু 2 ডিগ্রি। তাহলে এইখানে যদি ভালো করে দেখাই এইটা একটা গ্রুপ আর এই পুরোটা একটা গ্রুপ, তার মানে এটা কিন্তু 2 ডিগ্রি। তাহলে 1 আর 3 এর মধ্যে তফাৎটা কোথায়? 1 ছিল, 1-এ কি ছিল? 1-এ 3 ডিগ্রি প্লাস রেজোনেন্স, এইখানে 2 ডিগ্রি প্লাস রেজোনেন্স, আর আমরা জানি 3 ডিগ্রি ইজ মোর স্টেবল দেন 2 ডিগ্রি। তাহলে 1 কিন্তু 3 এর থেকে কিন্তু বেশি স্টেবল হবে, আবার 3 কিন্তু 2 এর থেকে বেশি স্টেবল হবে, কারণ 3ও 2 ডিগ্রি 2ও 2 ডিগ্রি, কিন্তু 3 এর স্টেবিলিটিটা কি এক্সট্রা অ্যাডভান্টেজ কি আছে? এরকম রেজোনেন্স। তার মানে আপাতত যা দেখলাম 1 সবচেয়ে বেশি স্টেবল, তারপর 3, তারপর 2, লাস্ট 4টা একটু দেখে নিই। 4-এ দেখো 4টা কিন্তু 1 ডিগ্রি, 4-এ কিন্তু টার্মিনাল পজিশনে কিন্তু পজিটিভ চার্জটা আছে, তার মানে এই পুরো গ্রুপটাকে একটা আর গ্রুপ ভাবি, তাহলে এইটা কিন্তু 1 ডিগ্রি, তাহলে এইটা কিন্তু 1 ডিগ্রি। তার মানে এইখানে শুধুমাত্র ইন্ডাকটিভ এফেক্ট আছে, তাও একটা সাইড থেকে ইন্ডাকটিভ এফেক্ট আছে, মানে প্লাস আই আছে ফ্রম ওয়ান সাইড, তাহলে এইটা কিন্তু মোস্ট আনস্টেবল, এটা কিন্তু মোস্ট আনস্টেবল। তার মানে কোয়েশ্চেনটা যদি মোস্ট আনস্টেবল দেয় তখন কিন্তু এইটা হবে মোস্ট আনস্টেবল। এবার অর্ডার দিয়েছে, তার মানে বুঝতেই পারছি সবচেয়ে বেশি স্টেবল 1, তার মানে অপশানে খোঁজো 1 কোথায় আছে সবচেয়ে বেশি স্টেবলে। দেখো সিতে আমার নেই, 2 আছে, তার মানে সি তো হবেই না, বোঝা যাচ্ছে। এ বি ডি তিনটেতেই 1 আছে, 1-এর পর কোনটা হবে? 1-এর পর 3 হবে, তার মানে 1-এর পর 3 কোথায় আছে? 1-এর পর 3 কোথায় আছে? একটা অপশানেই আছে, তার মানে অপশান ডিটা তো বুঝতেই পারছি কারেক্ট হবে, এও হবে না, বিও হবে না। কিন্তু আমরা একবার রিভাইজ করে নিই যে এই যে 1 সবচেয়ে বেশি হলো, রেজোনেন্স আর 3 ডিগ্রি, 3 কত হলো? রেজোনেন্স আর 2 ডিগ্রি। ইন্ডাকটিভ এফেক্ট এই যে 2 আর 4 এর মধ্যে কে বেশি হবে? 2 আর 4 এর মধ্যে দুজনেই প্লাস হয়, কিন্তু এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, আর আমরা জানি 2 ডিগ্রি মোর স্টেবল কার্বোক্যাটনের ক্ষেত্রে, এই জন্য কার্বনের উপর প্লাস চার্জ আছে কার্বোক্যাটন। তার মানে এই যে 2টা হলো, 2টা জানি আমরা মোর স্টেবল দেন 4, তার মানে এই দেখো 2টা কিন্তু 4 এর আগে আছে। তার বুঝতেই পারছে ইন অল টোটাল এইটা কিন্তু কারেক্ট অ্যান্সার। তার মানে এই টাইপের কোয়েশ্চেনগুলো যেগুলো করলাম, যেই 15টা কোয়েশ্চেন করলাম, সবকটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম কম্পিটিটিভে আসার জন্য কিন্তু একদম আইডিয়াল। আর এই নলেজটা যদি আমাদের মধ্যে থাকে, যে কোনো কোয়েশ্চেন করতে পারবো। আমাদের তো বোর্ড এক্সাম তো করতে পারবোই, ক্লাস 11-এ যারা আছি খুব ভালো করে করতে পারবো, আর যারা 12-এ আছি তাদের কিন্তু 12টা ভালো করে পড়ো, আর এইগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের জন্য কিন্তু বাড়িতে তৈরি করতে থাকো। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। একটু বেশি বেশি করে শেয়ার করি, তাহলে আমি এরকম আরও অনেক ভিডিও বানাবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি সবকটা বোঝা থাকে, কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন টপিক নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।